বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সিপিসির লিখিত প্রস্তুতির প্রথম ক্লাসে যুক্ত হয়েছি। খুব অল্প সময়ের মধ্যে আপনারা যুক্ত হয়ে নেবেন। সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে একটু জানিয়ে ফেলবেন, কোনো সমস্যা আছে কি না। ক্লাসের লিঙ্কটা আমি আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন। ওকে, খুব অল্প সময়ের মধ্যে আপনারা যুক্ত হয়ে নেবেন। আমরাও খুব দ্রুততার সহিত যুক্ত হয়ে নিচ্ছি। সাউন্ড ক্লিয়ার আছে? আপনারা একটু কে কোথা থেকে যুক্ত হলেন জানিয়ে ফেলবেন। সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা জানিয়ে ফেলবেন। ক্লাসের লিঙ্কটা আপনাদের যে বন্ধু আছে তাদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল। এটা আমাদের লিখিত প্যাকেজের প্রথম ক্লাস। আপনারা চাইলে এটাকে ফ্রি ক্লাস, উন্মুক্ত ক্লাস, যাচাই ক্লাস যে কোনো হিসাবে আপনারা এটাকে বিবেচনা করতে পারেন। আপনাদের জন্য অপেক্ষা যারা লিখিত পরীক্ষা দিবেন অথবা দিবেন অথবা দিয়েছেন, তাদের জন্য আজকের এই ক্লাসটির আয়োজন। আমরা একটা টার্গেট 90 ডেজের যে প্যাকেজ শুরু করেছি, সেই প্যাকেজের আজকের আমাদের এই ক্লাস। তো যাই হোক, আপনাদের অনুরোধ থাকবে খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে নেয়। আপনাদের জন্য অপেক্ষা। সাউন্ড ঠিক আছে কিনা সেটা জানিয়ে ফেলবেন। কে কোথা থেকে যুক্ত হলেন সেটা জানাবেন। ক্লাস শেয়ার দিয়ে ডান লিখবেন, কারণ আপনাদের মধ্য থেকে আজকের যে সেশন আছে সেই সেশনের ক্লাস শেয়ার দিয়ে একটি লিখিত স্পেশাল হ্যান্ড নোট উইথ মুসাবিদা ফরম্যাট জিতে নেওয়ার সুযোগ আছে আমাদের। ওকে, সুতরাং আপনারা যারা ক্লাস শেয়ার দেবেন, ক্লাস শেয়ার দিয়ে ডান লিখবেন, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি আপনারা কে কে ক্লাস শেয়ার দিয়েছেন। আপনারা সকলে যুক্ত হয়ে নেবেন খুব অল্প সময়ের মধ্যে। ওকে, হ্যাঁ, একটু শেয়ার দিবেন। শেয়ার দিয়ে ডান লিখবেন, আইনের বিভিন্ন গ্রুপে একটু শেয়ার দিয়ে দিবেন, আপনাদের ফ্রেন্ডদের মাঝে বা টাইম লাইনে একটু শেয়ার দিয়ে দিবেন, যাতে হচ্ছে আপনার বন্ধুরা এই ক্লাসের লিঙ্কটা খুব পেয়ে যেতে পারে, বা আপনারা যাতে পরবর্তীতে প্রয়োজন হলে খুব অল্প সময়ে পেয়ে যেতে পারেন। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা অল্প সময়ের মধ্যে আজকে সেশনে যুক্ত হয়ে নিব। আপনার ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের রিকোয়েস্ট থাকবে ক্লাসের লিঙ্কটি একটু শেয়ার দিয়ে দেবেন আপনাদের যে সকল বন্ধু আছে বন্ধুদের মাঝে, এবং আরও রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে একটু মেনশন দিবেন, কে কোথা থেকে যুক্ত হলেন সেটা একটু জানিয়ে ফেলবেন। অলরেডি অনেকেই শেয়ার দিয়েছেন এবং শেয়ার দিচ্ছেন। যারা শেয়ার দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে সাবজেক্টের ক্লাস নেব সেটা জানেন যে দেওয়ানি কার্যবিধির পূর্ব ঘোষিত আপনাদের আমাদের শিডিউল অনুযায়ী, আপনাদের মতামত অনুযায়ী, আমাদের শিডিউল অনুযায়ী আজকে দেওয়ানি কার্যবিধির একটা ক্লাস নেব। এই ক্লাসেটা শুধু ক্লাস না, একটা ওভারঅল সাজেশন থাকবে। দেওয়ানি কার্যবিধির জন্য আপনাকে পরবর্তী এক্সামের জন্য কি পড়তে হবে এটা নিয়ে একটা সাজেশন থাকবে। এবং এর বাইরে এই সেশনে আপনারা একটা মডেল ক্লাস হিসাবে দেখতে পারেন, যে আপনার যে কোনো একটা আইনের উপর আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে 7 প্যাটার্নের কোশ্চেন হয়। সেই 7 প্যাটার্নের কোশ্চেনগুলো আপনার হুবহু কমন পেতে আপনার কি কি ট্রিক্স খাটানো দরকার বা কিভাবে আপনি পড়তে পারেন সেটা নিয়ে ওভারঅল একটা আইডিয়া পাবেন। সুতরাং আমরা চাইবো যে যেহেতু এটা উন্মুক্ত ক্লাস, আমাদের উন্মুক্ত ক্লাসের উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারস অফ দ্য স্টুডেন্ট যাতে আমাদের মাধ্যমে উপকৃত হতে পারে। সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আজকের সেশনটা আন্তরিকতার সহিত এবং নিজেদের স্বেচ্ছায় শেয়ার দিয়ে দেবেন। এবং শেয়ার দিয়ে দিলে কিন্তু আপনাদের আমাদের যে স্পেশাল হ্যান্ড নোট, সেই হ্যান্ড নোট জিতে নেওয়ার একটা স্পেশাল সুযোগ কিন্তু আপনাদের রয়েছে। ওকে, ঠিক আছে। শেয়ার ডান লিখেছেন, শেয়ার ডাউন না, শেয়ার ডান। জান্নাতুল ফেরদৌস জেসমিন, আমার অন্যতম প্রিয় ছাত্রী, রেগুলার ক্লাস করতো রিটেন ব্যাচে। কেমন আছেন? ওকে, রবিউল ইসলাম সালাম জানিয়েছেন। ওকে, একটু আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবেন, ক্লাসটা শেয়ার দিয়ে দেবেন। আবার বলি, আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে এগুলোর উদ্দেশ্য আপনারা জানেন যে ম্যাক্সিমাম নাম্বারস অফ স্টুডেন্ট যাতে এখানটা থেকে উপকৃত হতে পারে। এবং আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা বলবো যে দেওয়ানি কার্যবিধি
যারা লিখিত অথবা প্রিলি এক্সাম দেয় তাদের জন্য একটা কঠিন আইন। সেই কঠিন আইনকে আমরা কিভাবে খুব অল্পের মধ্যে একটা সাজেশন দিয়ে দিব, এবং এই সাজেশনের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না দেওয়ানি কার্যবিধির জন্য, এবং যে কোনো সাবজেক্টের যেটারই সাজেশন দেবে এটার বাইরে কিছু পড়তে হবে না। হ্যাঁ, ঠিক আছে, একটু দ্রুত যুক্ত হয়ে নেবেন, আপনাদের অপেক্ষায় আমি। ওকে, মাত্র 6টা শেয়ার হয়েছে এখন পর্যন্ত। আপনারা একটু দ্রুত শেয়ার দিয়ে দিবেন, আইনের বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। শেয়ার দিলে কিন্তু একটা উপকার আছে, সেটা হচ্ছে আপনাদের যে নোট আছে, আমাদের যে লিখিত নোট আছে সেটা একদম বিনামূল্যে, যেটা আমরা এবার আর বিক্রি করছি না, সেটা বিনামূল্যে আপনার পেয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে অলরেডি। হ্যাঁ, শেয়ার জান্নাতুল ফেরদৌস, জেসমিন, মিরাজ শেয়ার ডান দিয়েছেন। নাসিরা, ওকে, একটু শেয়ার দিয়ে ডান লিখে ফেলবেন। অনেকে আছেন যে শেয়ার দেন কিন্তু ডান লিখেন না, সুতরাং হচ্ছে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না কে শেয়ার দিয়েছে। সুতরাং যারা শেয়ার দিবেন অবশ্যই শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখবেন। ওকে, থ্যাংক ইউ। যারা শেয়ার, আমরা চলে যাব 1 মিনিটের মধ্যে, আমরা ক্লাসে চলে যাব। একটু শেয়ার, হ্যাঁ, অলরেডি 100+ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে নিয়েছে। আমরা ওয়েট করব না, আমরা চলে যাব। তার আগে আবার বলবো যে আপনারা একটু আজকের সেশনটা শেয়ার দিয়ে দিবেন। আজকের সেশনে বলেছি যে এই যে সেশনটা, এই সেশনটা আসলে আমরা সাজিয়েছি 2টা ভাগে। আমরা সাজিয়েছি, একটা হচ্ছে আপনার লিখিত প্রস্তুতির একটা মডেল ক্লাস হিসাবে যেটাকে দেখতে পারেন, এবং সিপিসির যে পরবর্তী এক্সামের জন্য যে সাজেশন আছে সেটা পেয়ে যাবেন। বিজন দাস, থ্যাংক ইউ, শেয়ার দিয়েছেন। নাসির, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, নাহিদ ভাই কেমন আছেন? নাহিদ ভাই আগামীকালকে চলে আসেন। ও আচ্ছা, আর একটা ঘোষণা দিব যে আপনারা যারা আমাদের সাথে লিখিত অফলাইন প্যাকেজে যুক্ত হতে চান, অনেকেই SMS দিয়েছেন যে অফলাইন কবে ক্লাস শুরু। অফলাইন ক্লাস শুরু আগামীকালকে। আগামীকালকের ক্লাসটা আপনারা যাচাই করতে পারবেন বা ফ্রি করতে পারবেন। আপনারা RS হোম সেন্টারের G20 নাম্বার রুমে চলে আসেন আগামীকাল 3:30টায়। ওকে, যাই হোক, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকের সেশনে চলে যাচ্ছি। যেহেতু আপনাদের প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা চাই যে আপনারা অযথা সময় ব্যয় না করেন। তো ঠিক আছে, আমরা চলে যাই আজকের সেশনে। আজকে দেখেন, আজকের সেশন শুরু করার আগে কিছু কথা বলি, তারপরে আজকের সেশনটা শুরু করি। আজকের সেশন শুরু করার আগে বলবো যে আমরা সর্বশেষ একটা ক্লাস নিয়েছিলাম। শাহিন ভাই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। ওকে, শেয়ার যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ একটা লিখিত ক্লাসে যুক্ত হয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম, আমাদের 7 প্যাটার্নের কথা বলেছিলাম, যে আপনার লিখিত প্রস্তুতিটা যদি একদম ভালো হতে হয়, ইনক্লুসিভ একটা প্রস্তুতি হতে হয়, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আপনাকে বার কাউন্সিলের যে প্রশ্ন প্যাটার্ন, এটাকে একটু অ্যানালাইজ করতে হবে। তো আমি দেখিয়েছিলাম যে আপনাদের এই প্রশ্ন প্যাটার্ন, কোন কোন প্রশ্ন প্যাটার্ন দিয়ে আমাদের যে বার কাউন্সিল পরীক্ষক যারা আছেন তারা কোন কোন প্রশ্ন প্যাটার্ন দিয়ে কোন কোন প্রশ্ন প্যাটার্নের প্রশ্ন করে থাকেন। তো ওইটারই আজকে একটা প্রয়োগ বলতে পারেন, যে একটা সাবজেক্টের উপর আমরা আজকে এই বিষয়টাই প্রয়োগ করতে যাচ্ছি, যে দেওয়ানি কার্যবিধিতে আমাদের এই ধরনের 7 প্যাটার্নের মধ্যে কি কি দেখতে হবে এবং এখানে গুরুত্বপূর্ণ টপিক কি কি। তো রিটেন প্রিপারেশনের আগে আপনার, হ্যাঁ, যারা শেয়ার দিয়েছেন থ্যাংক ইউ। হ্যাঁ, জুলি খান শেয়ার দিয়েছেন স্যার, ওকে, শেয়ার দিয়ে ডান লিখে ফেলবেন। শেয়ার দিয়ে ডান লিখলে আমাদের যে স্পেশাল হ্যান্ড নোট আছে সেই হ্যান্ড নোট জিতে নেওয়ার আপনার একটা আকর্ষণীয় সুযোগ আছে। তো সুতরাং এটা কেউ মিস করবেন না। আশা করি আপনারা শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখে ফেলবেন, যাতে হচ্ছে আপনারা আমাদের স্পেশাল হ্যান্ড নোটটা জিততে পারেন উইদাউট কোনো প্রাইস। ঠিক আছে? তো ওকে, তাহলে আমরা আর কথা না বাড়াই। আপনারা অনেকগুলোই শেয়ার দিয়েছেন, অনেকেই শেয়ার দিয়েছেন, থ্যাংক ইউ। আমরা উন্মুক্ত ক্লাসের আজকের প্রথম ক্লাসটায় চলে যাই, আর কথা না বলি। তো এখন একটু বলি, মূল আলোচনায় আসি। মূল আলোচনাটা হচ্ছে, আমরা বলেছিলাম যে চম্পা যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। 7 প্যাটার্নের আমাদের কোশ্চেন আছে। বার কাউন্সিল লিখিত 7 প্যাটার্নের এখন পর্যন্ত কোশ্চেন করে, বা এই 7 প্যাটার্নের মধ্যেই থাকে। এটা আগের ক্লাসে বলেছে, যারা দেখেন না আগের ক্লাসটা একটু দেখে নেবেন। এখন এইটাকে আপনি কীভাবে প্রয়োগ করবেন, এইটা আজকের ক্লাসে দেখাবো। তাহলে আমরা এখানে একটা কথা লিখে রেখেছি, টার্গেট 90 ডেজ। এটা লিখিত প্যাকেজের একটা 90 দিনের
চূড়ান্ত প্যাকেজ। ফারুক ভাই শেয়ার দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে বলেছি যে লিখিত পাস করতে আমাদের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না, এই কথাটা 100% কারেক্ট। এবার যারা পরীক্ষা দিয়েছেন, আমরা অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিয়েছেন, তারা বলেছে বা তাদেরকে দেখেছেন যে আসলে তাদেরকে আমাদের বাইরে কিছুই পড়তে হয় না, এবং ইনশাল্লাহ কোশ্চেন কমন পাবেন এবং আপনার মনে হবে যেন কোশ্চেনটা আমাদেরই করা। আর যে বিষয়টা লিখেছি সেটা হচ্ছে এইটাই, আমাদের বাইরে কিছুই পড়তে হবে না, এইটারই একটা চ্যালেঞ্জ আমরা 90 ডেজ টার্গেট 90 ডেজের প্যাকেজে নিচ্ছি, এইটার একটা রিফ্লেকশন আজকের ক্লাস আপনারা পাবেন। তো আশা ব্যক্ত করব আপনারা যারা যুক্ত হয়েছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের সেশনটি করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা জানার চেষ্টা করব। তো যাই হোক, আমরা চলে যাই আজকের সেশনে। আজকে আমরা কথা বলবো দেওয়ানি কার্যবিধি নিয়ে, বা যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি সিপিসি। তো দেওয়ানি কার্যবিধি আজকের সেশনে প্রথমে আমরা বলেছি যে এই সেশনটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করছি। একটা ভাগে হচ্ছে আমরা একটা সাজেশন দিব, যেটা আপনাদের পরবর্তীতে যারা লিখিত এক্সাম দিবেন, এই লিখিত এক্সাম যারা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে এইটার একটা সাজেশনের টপিকের উপর একটা ক্লাস নিব, যে ক্লাসে আপনি 7 প্যাটার্নটাকে কিভাবে বিশ্লেষণ করে মাথায় রাখতে পারেন সেটা আমরা দেখব। আপনারা যারা লিখিত প্রস্তুতি নিতে চাচ্ছেন, একবার খারাপ করেছেন, এখন যারা নিতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার দুইটা বার্তা। একটা বার্তা হচ্ছে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন কোন টপিক পড়বেন, কোন কোন টপিক বাদ দিবেন। এটা আইডেন্টিফাই করাটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনি আগে আইডেন্টিফাই করেন। সেকেন্ড, আপনার প্রতি আর একটা বার্তা, সেটা হচ্ছে আপনি যে টপিকগুলো সিলেক্ট করছেন তার কতটুকু পড়বেন, কতটুকু বাদ দেবেন, এইটা আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, তাহলে দুইটা, একটা হচ্ছে কিছু টপিক আইডেন্টিফাই করবেন এবং সেই টপিকগুলোর কি কি পড়বেন সেটা আইডেন্টিফাই করে জাস্ট পড়া। এই দুইটা আইডেন্টিফাই করতে পারলে আপনার যে রিটেন পাসের 50% ডান, আর বাকি 50% হচ্ছে একটু কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, এই আর কি। তো যাই হোক, আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকের ক্লাসটা শেয়ার দিয়েছেন বা শেয়ার দিচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। শেয়ার দিয়ে ডান লিখবেন। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। এখন আমরা একটু দেখি যে প্রথম আমরা একটা সাজেশন দিব। আমাদের যে লিখিত প্রস্তুতি, পরবর্তী লিখিত এক্সামের জন্য আমরা একটা সাজেশন প্রদান করি, যাতে হচ্ছে আপনাদের প্রিপারেশনটা, একটা কাজ আমরা করে দিই, যে আপনাকে বললাম যে দুইটা কাজ করতে হবে, তার একটা করে দিই। পরবর্তী লিখিত এক্সামের জন্য আমরা সাজেশনটাকে দুইটা কোশ্চেন আসে, দুইটা কোশ্চেনের জন্য দুইটা সাজেশন রেডি করব। একটা হচ্ছে প্রথম আপনাকে যে বিষয়গুলো, এই বিষয়গুলো দিয়ে আপনি একটা কোশ্চেন পাবেন, সেটা হচ্ছে আপনি ইনজাংশন বা নিষেধাজ্ঞার যে বিষয়টা আছে, অস্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, কমিশন, তারপর হচ্ছে আপনার রায়ের পূর্বে ক্রোক ও গ্রেফতার, রায়ের পূর্বে ক্রোক ও গ্রেফতারের যে বিষয়টা আছে এইটা, হ্যাঁ, ইনজাংশন, রায়ের পূর্বে ক্রোক ও গ্রেফতার, কমিশন। আর একটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, প্রতিনিধিত্বমূলক মামলা, আরজি ও লিখিত জবাব সংশোধন, আরজি ও লিখিত জবাব সংশোধন। এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো থেকে আপনি একটা কোশ্চেন পেয়ে যাবেন। অস্থায়ী নিষেধাজ্ঞা, কমিশন, রায়ের পূর্বে ক্রোক ও গ্রেফতার, প্রতিনিধিত্বমূলক মামলা, আরজি ও লিখিত জবাব সংশোধন, এই টপিকগুলো থেকে আপনার একটা কোশ্চেন থাকার সম্ভাবনা খুব বেশি। আর একটা কোশ্চেনের জন্য আপনি যে বিষয়গুলো দেখবেন, প্রথমে আপনি যেটা দেখবেন, রেস জুডিকাটা, রেস সাব জুডিস, প্রশ্ন আসার সম্ভাবনা 95%। রেস জুডিকাটা, রেস সাব জুডিস। এরপরে যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নেচার এবং জুরিসডিকশন, দেওয়ানি আদালতের, দেওয়ানি মামলার নেচার এবং দেওয়ানি আদালতের যে এখতিয়ার, এই এখতিয়ারের বিষয় নিয়ে কথা বলবো। এই নেচার এবং এখতিয়ারের মধ্যে কিন্তু সকল বিষয়গুলোই আসবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির থার্ড যে অংশটা আছে, সেটা আমরা আপিল, রিভিউ, রিভিশন। দেওয়ানি কার্যবিধির আমরা আপিল, রিভিউ, রিভিশন নিয়ে কথা বলবো।
সরি, তাহলে আপিল রিভিউ রিভিশন নিয়ে কথা বলবো। এর বাইরে আমরা হচ্ছে শর্টলি কিছু বিষয় দেখার চেষ্টা করবো। শর্ট একটা হচ্ছে 151 ধারার যে বিধান আছে, এইটা একটু সংক্ষেপে দেখব। সংক্ষেপে দেখব বলতে এটা থেকে একটু প্রবলেম আকারে দেখবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এর বাইরে আমরা ডিক্রির বিষয়টা দেখব। এর বাইরে আমরা হচ্ছে পক্ষভুক্তর যে বিষয়, পক্ষভুক্ত বলতে হচ্ছে মৃত্যুর পরে যে পক্ষভুক্ত হয়, সেই পক্ষভুক্ত নিয়ে কথা বলবো। তাহলে দেওয়ানি কার্যবিধিতে এই যে কনসেপ্টগুলো বললাম, রেট জুডিকাটা, ন্যাচারাল এখতিয়ার, আপিল রিভিউ রিভিশন, এখান থেকে একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। বাকি যে বিষয়গুলো বললাম, অস্থায়ী নিষেধাজ্ঞা, কমিশন, রায়ের পূর্বে কোরকো গ্রেফতার, প্রতিনিধিত্বমূলক মামলা, আর্য লিখিত জবাব, এই পার্টটা থেকে একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু 2টা কোশ্চেন আসে। আর 151 দ্বারা ডিক্রি মৃত্যুর পর যে পক্ষভুক্তর বিষয়টা, এটা যে কোনো কোশ্চেনের সাথে প্রবলেম আকারে অথবা লেজুর আকারে জুড়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার মধ্যে সব থেকে আপনাকে গুরুত্ব দিতে হবে এই যে 3টা টপিক বললাম, রেট জুডিকাটা, রেস সাব জুডিস, ন্যাচার এবং এখতিয়ার, আপিল এবং রিভিউ রিভিশন, এই 3টে টপিকে খুব গুরুত্ব দিতে হবে। আর এইখান থেকে আপনাকে খুব গুরুত্ব দিতে হবে অস্থায়ী নিষেধাজ্ঞা, কমিশন, রায়ের পূর্বে কোরক এবং গ্রেফতার, আর এইখান থেকে 151 দ্বারা। অর্থাৎ আমরা আপনাদের প্রস্তুতি নেওয়ার টেকনিকটা হবে, প্রথমে আপনি এমন কিছু বিষয় পড়বেন যেগুলো হচ্ছে আপনি ধরে নেবেন এগুলো থেকে প্রশ্ন আসতে যাচ্ছে। তাহলে এই রকমের টপিক হচ্ছে এইটা আর এইটা। কিছু টপিক থাকবে যেটা মিডিয়াম, এটা আসতেও পারে নাও আসতে পারে। এগুলো কি? যেমন প্রতিনিধিত্বমূলক মামলা, আর্জি লিখিত জবাব, সংশোধন, মৃত্যুর পরে পক্ষভুক্ত ডিক্রি, এটা আসতেও পারে নাও আসতে পারে। তাহলে এর বাইরে আর কিছু আপনাকে না দেখলেও চলবে। এখন আমি আপনাদের প্রথমে বলেছিলাম আপনাদের কাজ হচ্ছে 2টা। একটা কাজ আপনি দেখে ফেলেন যে দেওয়ানি কার্যবিধি থেকে এইগুলো বললে শেষ, ঠিক আছে? এখন সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা, আমি যে একটা টপিক বললাম যে রেট জুডিকাটা, রেস সাব জুডিস, অস্থায়ী নিষেধাজ্ঞা, কমিশনটা, এগুলো সব কিন্তু টপিকস, এগুলো আমরা ইম্পর্টেন্ট, এগুলো আমাকে দেখতে হবে, এগুলো আমি বলে দিলাম। এখন এইগুলোর আপনি কতটুকু দেখবেন, কি দেখবেন, কি বাদ দিবেন, এই বিষয়টা নিয়ে আমরা একটু এখন কথা বলবো। তাহলে আমরা একটা রেস জুডিকাটা এবং রেস সাব জুডিস আপনাদের পরীক্ষার জন্য, পরবর্তী এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, 95% গুরুত্বপূর্ণ। সুতরাং এই টপিকটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। এর আগে বলবো, আপনারা যারা আমাদের আজকের ক্লাসটি শেয়ার দিন না, শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন, এবং আপনাদের যে সকল বন্ধু আছে যারা বার কাউন্সিল প্রিলি অথবা লিখিত এক্সাম দিতে যাচ্ছে তাদেরকে একটু মেনশন দিবেন এবং কি কোথা থেকে যুক্ত হলেন সেটা জানিয়ে ফেলবেন, ঠিক আছে? আর যারা লিখিত ব্যাচে অফলাইনে ক্লাস করতে চান, আগামীকাল 3:30টায় আমাদের অফলাইন শাখায় ক্লাস আছে, ফার্ম গেটে যোগাযোগ করতে পারেন। আর যারা অনলাইনে যুক্ত হবেন, আজকের ক্লাসের মধ্য থেকে অনলাইন প্যাকেজ শুরু হচ্ছে, উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আমরা একটু মূল আলোচনা যাই। তাহলে প্রথম আমরা দেখি রেট জুডিকাটা, রেস সাব জুডিস। রেস জুডিকাটা আর একটা হচ্ছে রেস সাব জুডিস। এই যে 2টা কনসেপ্ট আছে, এই 2টা কনসেপ্টের মধ্যে তাহলে আমাদের কি দেখতে হবে? রেট জুডিকাটা এবং রেস সাব জুডিসের মধ্যে আমাদের এখান থেকে কোশ্চেন যদি এবার আসে, প্রবলেম আসার সম্ভাবনা 99%, আর এটা থেকে এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 95%। আচ্ছা, রেট জুডিকাটা এবং রেস সাব জুডিস, এই রেট জুডিকাটার যে কনসেপ্টটা আছে এইখান থেকে আপনাকে দেখতে হবে প্রথম যে এটা কাকে বলে, অর্থাৎ রেট জুডিকাটা কি, একটা সংজ্ঞা দেখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা দেখতে হবে এটা কি শর্ত পূরণ করলে এটা রেট জুডিকাটার কনসেপ্টের মধ্যে পড়ে। তৃতীয় যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে মামলাগুলো কন্টেস্ট হয় না, তাহলে কন্টেস্টেড মামলা ছাড়া রেট জুডিকাটা এটা প্রয়োগ হয় কিনা এটা আমাদের একটু দেখতে হবে। এরপরে চতুর্থ আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই রেট জুডিকাটার কয়েকটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যা নাম্বার 4 এবং 5 এটাকে দেখতে হবে। 4 এবং 5 আমাদের দেখতে হবে, অর্থাৎ এখানে কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা বা পরোক্ষ দোবারান দোষ নীতি যেটাকে আমরা বলি, সেটা সেই কনসেপ্ট আছে। পঞ্চম আমাদের যে কনসেপ্টটা দেখতে হবে সেটা হচ্ছে বিশেষ আইনের ক্ষেত্রে এটার কিভাবে প্রয়োগ হয়। সাক্ষ্য, এখানে কোনো সাক্ষ্য, রেট জুডিকাটার প্রশ্ন আসলে কখন সাক্ষ্য দেওয়া প্রয়োজন হয়।
আর একটা কনসেপ্ট আমরা দেখব, সেটা হচ্ছে ইমপ্লাইড নিষ্পত্তির যে বিষয়টা আছে। একটা মামলা সরাসরি নিষ্পত্তি না হয়েও ইমপ্লাইড কিভাবে নিষ্পত্তি হতে পারে, এই কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো হচ্ছে রেস জুডিকাটার ক্ষেত্রে আমাদের দেখতে হবে। রেস সাব জুডিসের ক্ষেত্রে কি দেখতে হবে? রেস সাব জুডিসের ক্ষেত্রে কাকে বলে, অর্থাৎ এটা কি, 1 2 নম্বর এটা কি কি শর্ত পূরণ করতে হবে এটা দেখতে হবে। 3 নম্বর দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে অ্যানালগাস ট্রায়াল। অ্যানালগাস ট্রায়ালের যে কনসেপ্টটা আছে সেটা আমাদের দেখতে হবে। 4 নম্বর দেখতে হবে আমাদের সিমুলটেনিয়াস ট্রায়াল। এবং পঞ্চমত আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে বিশেষ আইনের ক্ষেত্রে এটার কতটুকু প্রয়োগ হয় বা এটা আদৌ প্রয়োগ হয় কিনা। আর এর বাইরে আমাদের এইখানে আর একটা কনসেপ্ট একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সহবাদী। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, সহবাদী বা সহবিবাদী। এই সহবাদী বা সহবিবাদের ক্ষেত্রে রেস জুডিকাটা কতটুকু প্রয়োগ হয়, আর এই দুইটার মধ্যে পার্থক্য, এই হচ্ছে এইগুলো আমাদের টপিকগুলো দেখতে হবে, ঠিক আছে? এখন এতগুলো কেন দেখতে হবে? দেখেন, আপনাকে আমি একটা বিষয় বলি যে লিখিত প্রস্তুতি নেওয়াটা খুব সহজ, খুব সংক্ষেপ। বাট এখানে যেহেতু টপিক ভিত্তিক কোশ্চেন হয়, তাহলে আপনাকে 7 প্যাটার্ন বার কাউন্সিল লিখিত যে প্রশ্নটা 7 প্যাটার্নে যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নগুলো বিবেচনায় নিয়ে আপনাকে হচ্ছে এখানে একটা টপিকের আন্ডারে পড়তে হবে। তাহলে দেখেন, আমরা যে বললাম যে সাধারণ বা রচনামূলক যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর জন্য কিন্তু আমরা এই দুইটা টপিক দেখতেছি। আচ্ছা, এরপর দেখেন বিশ্লেষণমূলক যে বিষয়গুলো আছে, এগুলোর জন্য অ্যানালগাস ট্রায়াল, সিমুলটেনিয়াস ট্রায়াল, কন্টেস্টেড মামলা ব্যতীত রেস জুডিকাটা, এই যে ব্যাখ্যা, এইগুলো দেখতেছি কির জন্য? বিশ্লেষণমূলক বিষয়ের জন্য। এরপর আমরা প্রবলেমের জন্য কি দেখতেছি? ইমপ্লাইড নিষ্পত্তি, সহবাদী সহবিবাদের ক্ষেত্রে নিষ্পত্তি, বিশেষ আইনের ক্ষেত্রে নিষ্পত্তি, এইগুলো দেখতেছি আমরা কিসের জন্য? প্রবলেমের জন্য, মানে প্রবলেমেটিকের জন্য। পার্থক্যের জন্য আমরা কি দেখতেছি? পার্থক্যের জন্য দেখতেছি রেস জুডিকেট এবং রেস সাব জুডিসের পার্থক্য। তাহলে যে বিষয়টা আমরা বললাম যে রেস জুডিকাটা এবং রেস সাব জুডিসের যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটার যে আমরা বললাম 7 প্যাটার্নের কোন কোন প্যাটার্ন আমরা এখান থেকে দেখতেছি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব বা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা কথা না বাড়াই, আমরা চলে যাই রেস জুডিকাট এবং রেস সাব জুডিসের যে কনসেপ্ট আছে, এই পড়াশোনায় আমরা চলে যাই। দেখেন, রেস জুডিকাট এবং রেস সাব জুডিসের ক্ষেত্রে প্রথমে একটা বিষয় একটু আপনাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা জানেন যে ইংরেজি টার্ম দিয়ে কোশ্চেন আসে। তাহলে যদি ইংরেজি টার্ম দিয়ে কোশ্চেন আসে, এখানে কি ইংরেজি টার্ম দিয়ে কোশ্চেন আসতে পারে? দেখেন, একটা ইংরেজি টার্ম দিয়ে কোশ্চেন আসতে পারে, নো কোর্ট শ্যাল প্রসিড উইথ দ্য ট্রায়াল অফ এনি স্যুট। নো কোর্ট শ্যাল প্রসিড উইথ দ্য ট্রায়াল অফ এনি স্যুট। এইটাকে বলতে পারে যে এইটাকে সংশ্লিষ্ট আইনে উল্লেখ করে ব্যাখ্যা করুন, এভাবে আসতে পারে। আর একটা যে কনসেপ্ট আছে সেটাকে বলে নো স্যুট শ্যাল ট্রাই এনি স্যুট। নো স্যুট শ্যাল ট্রাই এনি স্যুট। তাহলে স্পেসিফিক্যালি যদি আপনার এই কনসেপ্টগুলো সম্পর্কে ধারণা না থাকে, এই দুইটা কিন্তু একটা রেস জুডিকাটা, একটা রেস সাব জুডিসের কনসেপ্টই বলা হয়েছে। কিন্তু আপনাকে এবার দেখবেন যে স্টোপেল থেকে কিন্তু এই রকমের একটা কোশ্চেন এসেছিল, অনেকে ধরতে পারে না জাস্ট এটা আসলে স্টোপেল নিয়ে বলেছে, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, এখানে কিন্তু রেস জুডিকাটা রেস সাব জুডিস কোথাও লেখা নাই, বাট এই দুইটা কনসেপ্ট কিন্তু একটা রেস সাব জুডিসের আর একটা রেস জুডিকাটার। এখন আপনাকে তুলে দিল, বললো নো কোর্ট শ্যাল প্রসিড উইথ ট্রায়াল অফ এনি স্যুট, এইটা সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে ব্যাখ্যা করুন। তাহলে আপনার কিন্তু রচনামূলক প্রশ্নই হয়ে গেল, কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে গেল। কেন? কারণ এখানে ইংরেজি টার্ম দিয়ে কোশ্চেন দিয়ে দিয়েছে। তাহলে এইটা আপনারা জানা থাকলে কমেন্ট করুন কোনটা কোনটার বিধান হবে। আমরা একটু বলে নিই যে এই যে কনসেপ্টটা আছে, এই দুইটা কনসেপ্টকে আমরা যদি ব্যাখ্যা আসে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা রেস সাব জুডিসের ব্যাখ্যা লিখবো 10-এর, আর এইটার ক্ষেত্রে সেকশনে 11-এর ব্যাখ্যা লিখবো। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই সেকশন 10 এবং 11 নিয়ে কথা বলবো। প্রথম আমরা একটু রেস জুডিকাটা নিয়ে কথা বলি, এটা গুরুত্বপূর্ণ খুব বেশি রেস সাব জুডিসের থেকে, সুতরাং এইটা নিয়ে আমরা একটু কথা বলি। আমি মুছে ফেললাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানিয়ে ফেলবেন। যারা শেয়ার দেন না, শেয়ার দিয়ে ডান লিখবেন। শেয়ার দিয়ে ডান লিখে আমাদের যে লিখিত হ্যান্ডনোট জিতে নেওয়ার একটা সুযোগ আছে। যারা অফলাইন ক্লাস করতে চান, আগামীকাল বিকাল 3:30টায় ক্লাস আছে। যারা আমাদের এই লিখিত প্যাকেজে যুক্ত হতে চান, উপরের নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমরা একটু পরের আলোচনায় আসি।
পরের আলোচনাটা হচ্ছে, প্রথম আমরা একটু দেখি কি দেখবো, রেস জুডিকাটা কি। রেস জুডিকাটা কি দেখেন, এই যে রেস জুডিকাটা, এই দুইটা কনসেপ্ট, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে রেস আর একটা হচ্ছে জুডিকাটা। রেস শব্দের অর্থ দ্বারা বোঝায় বিষয়, আর জুডিকাটা দ্বারা বোঝায় নিষ্পত্তিকৃত। নিষ্পত্তিকৃত। তাহলে রেস জুডিকাটার কনসেপ্টটা কোন ক্ষেত্রে প্রয়োগ হয়? রেস জুডিকাটার কনসেপ্টটা প্রয়োগ হয় যে ক্ষেত্রে নিষ্পত্তিকৃত মামলা হয়, অর্থাৎ যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, যে মামলার বিচার শেষ হয়ে গেছে, এই ক্ষেত্রে রেস জুডিকাটার প্রয়োগ হয়। এখন সেকশন 11 আছে, এই 11তে বলেছে যে, 11তে অনেক কিছু বলেছে, এই অনেক কিছুর মধ্যে খুব সংক্ষেপ যদি করি, তাহলে এখানে বলা হয়েছে উপযুক্ত আদালত যদি চূড়ান্তভাবে কোনো মামলা নিষ্পত্তি করে, সেই নিষ্পত্তিকৃত বিষয় আবার পুনরায় কি করা যাবে না, বিচার করা যাবে না। তাহলে কি বলছে, উপযুক্ত আদালত কর্তৃক নিষ্পত্তিকৃত, চূড়ান্তভাবে, যে শব্দটা ব্যবহার করেছে, চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মামলা পুনরায় বিচার করা যাবে না। পুনরায় বিচার করা যাবে না। তাহলে এই যে বিচার করা থেকে বাধা, একটা মামলা যদি নিষ্পত্তি হয়ে যায়, সেই মামলাটা আবার বিচার থেকে বাধা, সেটাকেই বলা হয় রেস জুডিকাটা। অর্থাৎ নিষ্পত্তিকৃত বিষয়টাকে আবার বিচার করা যাবে না, এটা হচ্ছে রেস জুডিকাটার মূল কনসেপ্ট। এখন এই রেস জুডিকাটার কি কি শর্ত, একটা দেখছি, একটা শব্দ কিন্তু আমরা এখানে পেয়েছি। দেখেন কয়েকটা শব্দ পেয়েছি, একটা পেয়েছি উপযুক্ত আদালত, মানে এখতিয়ার সম্পন্ন আদালত চূড়ান্তভাবে নিষ্পত্তি যদি করে, তাহলে কি করা যাবে না, পুনরায় আবার বিচার করা যাবে না। বেশ কয়েকটা কনসেপ্ট পেয়েছি। এখন আমরা একটু দেখার চেষ্টা করব, যদি আমরা রেস জুডিকাটার কনসেপ্টটা প্রয়োগ করতে চাই, তাহলে এই ক্ষেত্রে কি কি শর্ত পূরণ করতে হয় সেই বিষয়টা একটু দেখব। তাহলে আমরা এখন একটু দেখি রেস জুডিকাটার যে শর্ত সমূহ নিয়ে আমরা একটু কথা বলি। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানিয়ে ফেলবেন, একটুকু বুঝেছেন কিনা, ক্লিয়ার আছে কিনা জানিয়ে ফেলবেন। এগুলো খুব সহজ আলোচনা, আপনারা সবাই জানেন, আমি একটু বলি। দেখেন প্রথম যে শর্তটা পূরণ করতে হয় সেটা হচ্ছে এখানে দুইটা মামলা থাকবে, দুইটা মামলা। এই দুইটা মামলার মধ্যে একটা মামলা থাকবে যেটা পূর্ববর্তী মামলা, অর্থাৎ যেটা নিষ্পত্তি হয়ে গেছে, নিষ্পত্তিকৃত মামলা। আর একটা মামলা থাকবে যেটা পরবর্তী মামলা। তাহলে একটা মামলার অবস্থান হবে নিষ্পত্তি হয়ে যাবে, আর একটা কি হবে, একটা পরবর্তী একটা মামলা থাকবে। এইটা হচ্ছে একটা শর্ত। সেকেন্ড যে শর্তটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে একই পক্ষ থাকতে হবে। কি পক্ষ থাকতে হবে? একই পক্ষ, সেম পার্টিস। অর্থাৎ যে মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে, সেই মামলায় যে পার্টিসরা ছিলেন, সেই মামলায় যে পক্ষ ছিলেন, এই পরবর্তী মামলায়ও কি থাকবে, একই পক্ষ থাকবে। তাহলে পূর্ববর্তী মামলায় যে মামলাটা নিষ্পত্তি হয়েছে, সেই মামলায় যে সকল পক্ষ ছিলেন, পরবর্তী যে মামলা আছে সেই মামলায় একই পক্ষ থাকবে। তৃতীয় যে শর্তটা পূরণ করতে হবে, এটাকে বলেছে একই সত্ত্ব। তাহলে যে মামলাটা হবে এটা একই সত্ত্বের অধীন মামলা হবে, আন্ডার সেম টাইটেল, একই সত্ত্ব। সত্ত্ব বুঝেছে স্বার্থ, অর্থাৎ কোন স্বার্থ বলে আপনি দাবি করেছেন এটাকে বলছে স্বার্থ। কি স্বার্থে আপনি দাবি করছেন এটা আপনাকে এখানে একই পূর্বের মামলায় যে মামলাটা নিষ্পত্তি হয়েছে আর যে মামলাটা পরে হচ্ছে, উভয় মামলার ক্ষেত্রে কি থাকবে, একই সত্ত্ব থাকবে, অর্থাৎ একই স্বার্থে মামলাটা করতে হবে। এই পূর্বের যে মামলাটা আছে, এই মামলা এবং পরের মামলার একই বিচার্য বিষয় হতে হবে, একই বিচার্য বিষয়। তাহলে পূর্বের মামলার যে বিচার্য বিষয়টা ছিল এবং পরের মামলায়ও সেম বিচার্য বিষয় হতে হবে, সেম ইস্যু হতে হবে। এরপর যে শর্তটা পূরণ করতে হবে পঞ্চম, সেটা হচ্ছে পূর্বের মামলাটা, যেটা একটা মামলা, পূর্বের মামলা বলতে যেটা আগে করছে এমনটা না, যেটা নিষ্পত্তি হয়েছে, একটা মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে হবে। কিভাবে নিষ্পত্তি? চূড়ান্তভাবে নিষ্পত্তি। এখন যে আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে, এই আদালতটা আবার এখতিয়ার সম্পন্ন আদালত হতে হবে। তাহলে এখতিয়ার সম্পন্ন আদালতের ধারা, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে হবে। তাহলে এই শর্তগুলো যদি পূরণ করা হয়, তখন সেটাকে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রয়োগ হয়। তাহলে দুইটা মামলা থাকবে, একই পক্ষ থাকবে, একই সত্য থাকবে, একই বিচার্য বিষয় থাকবে, একটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে এবং এখতিয়ার সম্পন্ন আদালত দ্বারাই নিষ্পত্তি হতে হবে, অন্য কোনো আদালত না। যে আদালতের এখতিয়ার নাই সেই আদালত যদি নিষ্পত্তি করে, তাহলে সেইটার ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রয়োগ হবে না। তাহলে আমরা যে বিষয়টা বলছি সেটা হচ্ছে একটা শব্দ আমরা একটু ব্যবহার করেছি, সেটা হচ্ছে চূড়ান্তভাবে নিষ্পত্তি। তাহলে আপনাদের কাছে যে কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে চূড়ান্তভাবে নিষ্পত্তি কাকে বলে, এটা একটু জানিয়ে ফেলবেন।
আচ্ছা, বাকি সব বিষয়গুলোই মোটামুটি বুঝতে পেরেছেন আশা করি। আমরা একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবে। খুব সহজ একটা এক্সাম্পল। এ ভার্সেস বির মধ্যে একটা মামলা হয়েছে। এই যে মামলা হয়েছে, এই মামলায় এই এ নামক যে ব্যক্তি আছেন তিনি দাবি করেছেন যে তিনি তার সত্ত্বের দাবিতে একটা মামলা করেছেন, অর্থাৎ তিনি 8 ধারা 842 একটা মামলা করেছেন, 842 ধারা একটা মামলা করেছেন। এই মামলায় কে ডিক্রি পেয়েছেন? এ ডিক্রি লাভ করেছেন। এ কি করেছেন? ডিক্রি লাভ করেছেন। কিছুদিন পর বি আবার একটা মামলা করছেন, বিও মামলা করছেন কি ধারা অনুযায়ী? 8 ধারা অনুযায়ী তিনি একটা, অথবা তিনি 42 ধারা অনুযায়ী মামলা করছেন। বি ভার্সেস এ তিনি কি করছেন? 42 ধারায় মূলে একটা ঘোষণা চাচ্ছেন। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা, যে এর বিষয় এ এবং বির যে বিষয়টা, সেটা কিন্তু পূর্বের মামলায় নিষ্পত্তি হয়ে গেছে। কারণ এখানে এ মামলা করেছে এবং তিনি ডিক্রি লাভ করেছেন, অর্থাৎ আদালত তার মালিকানার সত্যটা স্বীকৃতি দিয়েছে। এখন সেই বিষয় নিয়ে বি আবার তার সত্যের ঘোষণা চাচ্ছে, অর্থাৎ শুধু ঘোষণামূলক একটা মামলা করছে, অথবা তিনি কি চাচ্ছেন? 842 একটা মামলা করছেন। এটা করছে কে? এ কিন্তু করে নাই। কে করছে? বি, বিবাদী করেছে। তাহলে দেখেন, দুইটা মামলা একই সম্পত্তি নিয়ে একই পক্ষের মধ্যে, দুইটা মামলায় সত্যের প্রশ্ন জড়িত, অর্থাৎ একই বিচার্য বিষয় আছে। একটা মামলা নিষ্পত্তি হয়ে গেছে, আর একটা মামলা এখন কি আছে? চলমান বা পরবর্তী মামলা। তাহলে এই পরের মামলাটার ক্ষেত্রে এই মামলাটা আদালত বিচার করবে না। এই যে বিচার করবে না, এই বিচার করা থেকে কে বাধা দিবে? এই বিচার করা থেকে বাধা দিবে রেজ জুডিকাটা বাধা দিবে। ঠিক আছে, তাহলে রেজ জুডিকাটা দ্বারা এটাকে বাধা দিবে। আপনাদের একটা কোশ্চেন করেছে, চূড়ান্তভাবে নিষ্পত্তি বলতে কি বোঝায়? আচ্ছা, তাহলে রেজ জুডিকাটা বাধা দিবে। এখন এই রেজ জুডিকাটা যদি এইভাবে না আসে, আপনাকে যদি কোশ্চেনটা একটু ঘুরাই আসে, তাহলে কি করবেন? যদি আপনাকে কোশ্চেনটা এইভাবে বলে যে দেওয়ানি কার্যবিধিতে রেকর্ড বাই এস্টোপেলের বিধান এবং এর প্রয়োগ ব্যাখ্যা করুন। এবার একটা কোশ্চেন এসেছে, দেখছেন? এবার কোশ্চেন এসেছে পক্ষদের সংক্ষেপে, হচ্ছে বিচার প্রক্রিয়া থেকে যদিও করেছে, যে পক্ষদের চরিত্র পরিবর্তনের সাথে মামলার প্রতিকার কিভাবে ভিন্নতা সৃষ্টি হতে পারে, বা মামলার প্রতিকারে কিভাবে একটা ডিফারেন্ট আসতে পারে, এই বিষয়টা ব্যাখ্যা করুন। এইভাবে একটা কিন্তু কোশ্চেন এসেছিল, মানে মূল কথা এইটা। বা প্রভাবিত করতে পারে, পক্ষের প্রতিকার কিভাবে প্রভাবিত করতে পারে, এটা ব্যাখ্যা করুন। এখন আপনাকে যদি এইভাবে প্রশ্নটা না করি, যদি এইভাবে করে যে রেড জুডিকাটা দিল না, কিন্তু আপনাকে বললো কি এস্টোপেল বাই রেকর্ড, বললো এস্টোপেল বাই রেকর্ডের যে বিধানটা, সেটা দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট দ্বারা উল্লেখ করে আলাপ করুন। আপনি তো বলবেন আল্লাহ কি হইলো, এটা আবার কোথা থেকে? এখন কেন এটাকে এস্টোপেল আসলো? স্টেবল আসলে যখন একটা বিষয়ে স্বীকৃতি দিয়েছে, যখন একটা বিষয়ে আপনি স্বীকৃতি পেয়েছেন, তখন এই রেকর্ড যখন সৃষ্টি হলো, এই রেকর্ড আপনাকে পরবর্তীতে ওই বিষয় নিয়ে বাধা দিতে, অথবা ওই বিষয়ে আপনার কিছু করতে, ওই বিষয়ে অস্বীকার করতে একটা বাধা প্রদান করবে। তাহলে এই যে বিষয়টা আছে, যেহেতু এখানে 842 এক রেকর্ডের মাধ্যমে, আদালতের সিদ্ধান্তের মাধ্যমে মালিকানার স্বীকৃতিটা পেয়েছে, এই মালিকানার যেহেতু বির বিরুদ্ধে পেয়েছে, বি এই মালিকানাটা অস্বীকার করতে পারবে না এই স্টোপেল বাই রেকর্ডের কারণে। এইটাই রেজ জুডিকাটা। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানের 6টা শর্ত দেখাইলাম, শর্তগুলো খুব সহজ, বাট এইখানে এত সহজ না। আমরা একটু দেখি। প্রথম বলছে চূড়ান্তভাবে নিষ্পত্তি বলতে কি বোঝায়? চূড়ান্তভাবে নিষ্পত্তি বলতে কি বোঝায়? আপনাদের যারা কমেন্ট করছেন কারো কমেন্টেরই উত্তর হয় নাই। তাহলে চূড়ান্তভাবে নিষ্পত্তি বলতে কি বোঝায়? চূড়ান্তভাবে নিষ্পত্তি বলতে বোঝায় একটা ডিক্রি বা একটা সিদ্ধান্ত দুইভাবে চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে পারে। প্রথম চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে পারে আপিল আদালত দ্বারা। তাহলে এই কারণে আপিলকে বলা হয় আপিল ইজ এ কন্টিনিউশন অফ সুট। যে আপিল আদালত যদি কোনো সিদ্ধান্ত প্রদান করে, যে ডিক্রিটা নিম্ন আদালত দিল, এই ডিক্রিটা যদি আপিল আদালত বহাল রাখে, তাহলে এই ডিক্রিটা চূড়ান্ত হয়ে যায়, অর্থাৎ এই মামলাটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। তাহলে যে পর্যন্ত আপিল আদালত সিদ্ধান্ত দিবে না, সে পর্যন্ত একটা মামলা কিন্তু চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় না। অর্থাৎ একটা মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হলো না, এই মামলাটা চলতেছে, উপযুক্ত আদালত কর্তৃক রায় দিলেই চূড়ান্ত হয় না। তাহলে এটা কি হতে হবে? আপিল আদালত কর্তৃক স্বীকৃত হতে হবে। এখন যদি আপিল আদালত কর্তৃক স্বীকৃত না হয়, আর একটা উপায় আছে, যে আপিলের যে নির্ধারিত তামাদি মেয়াদ আছে, সেই আপিলের নির্ধারিত তামাদি মেয়াদ অতিবাহিত হলে, নির্ধারিত তামাদি মেয়াদ অতিবাহিত হলে, মেয়াদ শেষ হলে এই ডিক্রিটা চূড়ান্ত হয়ে যায়। তাহলে আপিলের যে নির্ধারিত তামাদি মেয়াদ আছে, এই তামাদি মেয়াদটা শেষ হলেও ডিক্রিটা কি হয়ে যাবে? চূড়ান্ত হয়ে যাবে, কারণ আপনার আপিল করার সুযোগ নাই। সুতরাং ওই যে ডিক্রিটা আছে ওইটা বহাল থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে চূড়ান্তভাবে নিষ্পত্তি বলতে বোঝায় আপিল আদালত কর্তৃক নিষ্পত্তি। চূড়ান্তভাবে নিষ্পত্তি বলতে বোঝায় আপিলের যে তামাদি মেয়াদ,
যে ডিক্রিটা দিল এই মেয়াদের মধ্যে মামলা করলো না বা আপিল করলো না, তখন এটা চূড়ান্ত ডিক্রিতে রূপান্তরিত হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে সাক্ষ্য প্রমাণ দিলে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় না, আদালত ডিক্রি দিলেই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় না, ওইটা আপিল আদালতে বহাল থাকতে হবে। তাহলে যে পর্যন্ত আপিল আদালতে এটা বহাল না থাকে অথবা আপিলের তামাদি মেয়াদ শেষ না হয়, সে পর্যন্ত কোনো ডিক্রির ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি প্রয়োগ করার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? আচ্ছা, প্রথম বিষয়টা আমরা দেখেছি। এখন আর একটা একটু প্রবলেম দিই, দেখেন প্রবলেমটা একটু ইন্টারেস্টিং। প্রবলেমটা হচ্ছে এ ভার্সেস বি একটা মামলা করলো, এ ভার্সেস বি একটা মামলা করলো। এখন এই যে মামলায় একটা সম্পত্তি ছিল, এই সম্পত্তিটার দখলদার হচ্ছে বি। মামলা চলমান থাকা অবস্থায় বি তার সম্পত্তিটাকে, মামলা চলমান, মনে রাখতে হবে মামলা চলমান থাকা অবস্থায় বি তার সম্পত্তিটা সি কে বিক্রি করলো। আদালত একটা ডিক্রি দিল, এই ডিক্রিটা গেল এর পক্ষে, আদালত একটা ডিক্রি দিল, এই ডিক্রিটা আপিল আদালত বহাল রাখলো, অর্থাৎ ডিক্রিটা চূড়ান্ত হয়ে গেল, অর্থাৎ মামলাটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হলো। এখন এই মামলায় সি পক্ষ না, কে পক্ষ না? মনোযোগ দেন, প্রথম যে মামলা ছিল এ ভার্সেস বি, বির দখল থাকার সময় এটা সির কাছে তিনি বিক্রি করেন, কিন্তু আদালত ডিক্রি দিল কার পক্ষে? এর পক্ষে ডিক্রি দিল। তাহলে আদালত যদি এর পক্ষে ডিক্রি দেয়, তাহলে এই ডিক্রিটা আপিল আদালতও বহাল রাখলো। এখন সি তো সম্পত্তিটা ক্রয় করেছে, সরল বিশ্বাসে ক্রয় করেছে, টাকা দিয়ে ক্রয় করেছে, মামলা যে চলমান সেটাও তিনি জানতেন না। সি একটা মামলা করছেন, সি এবার মামলা করছেন সি ভার্সেস এ। এই মামলায় তিনি দাবি করেছেন যে এই সম্পত্তি যেটা আছে এটার মালিকানা দাবি করেছেন বা এটা সত্য দাবি করেছেন। এখন যে প্রশ্নটা হচ্ছে এই পরের মামলাটা চলবে কিনা। এখানে কিন্তু পক্ষরা সেম পক্ষ না, মানে হুবহু এক জায়গায় এ বি পক্ষ আর একটাকে সি এ পক্ষ। তাহলে কি পরের মামলা চলবে কি চলবে না? যদি চলে তাহলে কেন চলবে, যদি না চলে কেন চলবে না? দ্রুত কমেন্ট করে ফেলেন। ওকে স্যার, আগামীকাল ক্লাস কয়টা হবে? আগামীকাল বিকাল 3:30টায় ক্লাস হবে আরএস হোম সেন্টারের G20 নাম্বার রুমে। আপনারা যারা অফলাইন ক্লাসের স্বাদ নিতে চান তারা আগামীকাল চলে আসেন। অফলাইনে পড়াবো ফৌজদারি কার্যবিধির সাজেশন সহ এই রকমের একটা ক্লাস পাবেন, ফ্রি করতে পারবেন, উন্মুক্ত করতে পারবেন। ক্লাসটা উন্মুক্ত থাকবে, আপনাদের যাদের ফ্রেন্ডরা আছে তাদেরকে জানাতে পারেন। আগামীকাল বিকাল 3:30টায় ফার্ম গেটে, ঠিক আছে, যারা অফলাইন ক্লাস করতে চান। তাহলে যে বিষয়টা বললাম, এই কোশ্চেনের একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, আপনারা অ্যান্সার করবেন। আপনাদের অ্যান্সার ভুল হলে কোনো সমস্যা নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। আপনাদের অ্যান্সার রাইট হলে আনন্দিত হবেন, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল হলে লজ্জা পাওয়ার কিছু নাই। আপনারা শিখতেছেন, আমিও শিখতেছি, আমিও আইনের ছাত্র, আপনাদেরকেও শিখাই, নিজেও শিখি, ঠিক আছে, এইটা হচ্ছে বেনিফিট। আচ্ছা, তাহলে লিনা বলছেন চলবে না, দুইটা ভিন্ন পক্ষ, ওকে চলবে না। আব্দুল হামিদ খান বলেছেন চলবে না। অন্য কেউ? বিকে পক্ষ করে নাই, আচ্ছা, তো অন্য জায়গায় চলে গেছেন, পক্ষের অংশ চলে গেছেন, চলবে না, চলবে না। ওকে, দেখেন এখন একই পক্ষ, এই একই পক্ষ বলতে কি বুঝায়? একই পক্ষ বলতে হুবহু যে পূর্বের মামলায় যে পক্ষ ছিল পরের মামলায় সেই পক্ষ থাকতে হবে, ব্যাপারটা এমন নয়। এটা পেয়ে যাবেন বিচার প্রক্রিয়ার যাদের কাছে 3য় সংস্করণ আছে, আমি এক্সাক্ট পেজ নাম্বার বলে দিব। বিচার প্রক্রিয়ায় যাদের কাছে 3য় সংস্করণ আছে তারা চলে যাবেন, হ্যাঁ চলে যাবেন পেজ নাম্বার 93 একদম লাস্ট প্যারা, পয়েন্ট নাম্বার 3। এখানে বলেছে একই পক্ষ কাকে বলে। হ্যাঁ, অনলাইন ক্লাস 8টা থেকে হবে, সাধারণ ক্লাস হবে 8টা থেকে। তাহলে দেখেন কেন চলবে না, এখানে ব্যাখ্যায় বলেছে একই পক্ষ বলতে মামলায় যারা বিদ্যমান পক্ষ ছিল সেই বিদ্যমান পক্ষের উত্তরাধিকারীদের একই পক্ষ অন্তর্ভুক্ত, উত্তরাধিকারী যারা থাকবেন। দ্বিতীয় বলছে যে একই পক্ষ বলতে ওই মামলার পক্ষদের স্থলবর্তী পক্ষ যারা আছে, স্থলবর্তী পক্ষ হবে তারাও একই পক্ষ। একই পক্ষ বলতে এই পক্ষদের মাধ্যমে যারা স্বার্থ লাভ করবে তারাও একই পক্ষ। তাহলে পক্ষের মাধ্যমে যারা স্বার্থ লাভ করবে, স্বার্থ লাভ করবে তারাও কি পক্ষ? একই পক্ষ। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন
এই বির মাধ্যমে পূর্বের মামলা পক্ষের অর্থাৎ মামলার চলমান মামলার বা একই পক্ষ বলতে ওই যে মামলাটা নিষ্পত্তি হচ্ছে সেই পক্ষের মাধ্যমে যারা স্বার্থ লাভ করবে, তাহলে বির মাধ্যমে স্বার্থ লাভ করছে কে? সি। তাহলে সিও এই মামলার যে শর্ত বলেছিলাম যে একই পক্ষ হিসাবে এই মামলায় সি সরাসরি উপস্থিত না থাকলেও তিনি যেহেতু বির মাধ্যমে স্বার্থ লাভ করছেন, বির স্বার্থ নাই মানে সির স্বার্থ নাই, অর্থাৎ বির ক্ষেত্রে নিষ্পত্তি মানে সির ক্ষেত্রে নিষ্পত্তি। কেন? এই বি সি একই পক্ষ হিসেবে গণ্য হবে এবং এই মামলাটা পরের মামলাটা রেজ জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। জিনিসটা বুঝতে পেরেছেন? প্রবলেম এইভাবে আসবে। আসার পরে দেখেন বানাইয়ে প্রবলেম পড়ে কোনো লাভ নাই, বলে দিই আগেই ভাই যে অনেক পারবেন, অনেক পাবেন, অনেক বই পুস্তক বানাই প্রবলেম পড়ে কোনো লাভ নাই। যদি প্রবলেম পড়তেই হয়, ফ্যাক্ট বেস জিনিস পড়তে হয়, বিচার প্রক্রিয়া থেকে পড়েন, হুবহু কমন পাবেন। বুঝতে পেরেছেন? যদি না বুঝেন হেল্প নেন, কিন্তু এইটা পড়েন। হুদাই 600-700 পেজ মুখস্থ করে লাভ নাই। কাজের পরে অল্প পড়েন, কাজে দিবে। অকাজের পরে আজীবন পড়লে কোনো কাজে দিবে না। ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা এবার চেষ্টা করতেছি, বিশেষ করে আরিফ নামে একজন স্টুডেন্ট আছে আমাদের, এই যে লেকচারের উপর আরিফ নোট করতেছে, এইটা আমরা মার্কেটে নিয়ে আসবো আরিফের সহায়তা ইনশাল্লাহ। ওকে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, 4th এডিশন যাদেরটা আছে তারা একটু পেজটা মিলাই নেবেন আমার সাথে। আমারটা যেহেতু 3rd এডিশন, এটা থেকে অনেক দাগানো আছে, এই কারণে এটা থেকে আমি পড়াই। এটা একটু মিলিয়ে নেবেন, তাহলে একই পক্ষ বলতে কি বোঝায় আশা করি বুঝতে। হ্যাঁ, যাদের 4th সংস্করণ আছে তারা একটু মিলিয়ে নেবেন। আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা একটু পরবর্তী আলোচনায় যাই। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে 2টা উদাহরণ দিব। এই 2টা উদাহরণ যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি পরবর্তী আলোচনা বুঝতে পারবেন। একটা এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে, এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তির যিনি মালিক ছিলেন তার নাম হচ্ছে এ। তাহলে মালিক যিনি ছিলেন, সির প্রতিকার কি? সির কোনো প্রতিকার নাই, কারণ তিনি মামলা চলমান থাকা অবস্থায় কিনছে। ঠিক আছে? সুতরাং তার এখানে কোনো প্রতিকার নাই, তিনি সর্বোচ্চ কোর্ট, তার কোনো প্রতিকার নাই, তিনি যেভাবেই যাক না কেন প্রতিকার পাবেন না। কেন পাবেন না? তিনি, কারণ একটা মামলা চলমান থাকা অবস্থায় ওই মামলায় নতুন কিছু সৃষ্টি করা যায় না। ঠিক আছে? এই কারণে তিনি এই প্রতিকার পাবেন না। আচ্ছা, তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে, এ নামক যে ব্যক্তি আছে, এই এ নামক ব্যক্তির একটা সম্পত্তি আছে। এই কারণে বলা হয় বায়ার মাস্ট বি অ্যাওয়ার, অর্থাৎ যিনি ক্রেতা আছেন তাকে সতর্ক হতে হয়। ঠিক আছে? 4th সংস্করণ 106 নম্বর পাতা। ওকে, লিটন রহমান বলে দিয়েছে। এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তির মালিক হচ্ছে এ। ঠিক আছে? এই সম্পত্তিটা তার থেকে বেদখল হলো। তাহলে এই সম্পত্তিটা কি হলো? তার থেকে বেদখল হলো। বেদখল হওয়ার পরে এই সম্পত্তিটা দখল নিয়ে নিল বি। কে দখল নিল? বি। এখন এ নামক ব্যক্তি একটা মামলা করলেন, তিনি শুধুমাত্র 42 ধারায় ঘোষণার মামলা করলেন। কি করলেন? তিনি ঘোষণার একটা মামলা করলেন। মামলা করার পরে আদালত দেখলো যে এ সম্পত্তির দখলে নাই। তাহলে ঘোষণামূলক মামলার পূর্ব শর্ত হচ্ছে, আপনার সম্পত্তি যদি আপনার শুধু ঘোষণা চান সম্পত্তি নিয়ে, তাহলে ওই সম্পত্তির পজেশন আপনার থাকতে হবে। যদি পজেশন না থাকে শুধু 42 ধারায় মামলা চলবে না। তাহলে আদালত দেখলো এর পজেশন নাই, এর দখল নাই। আদালত এই ঘোষণা মামলাটাকে, যেহেতু এখানে একটা বলা আছে বার টু ডিক্লারেশন, এই বার টু ডিক্লারেশনের আন্ডারে 42 ধারা এই মামলাটাকে খারিজ করে দিল। 42 ধারার এই মামলাটাকে কি করে দিল? খারিজ করে দিল। ঠিক আছে? এখন এ আইনজীবীর কাছে গেল, আইনজীবী বললো তোমার মামলা যেহেতু এটা খারিজ হয়েছে, মামলা আর একটা করো। ঠিক আছে? এবার কি করো? মামলা এবার তুমি একটা কাজ করো, এ ভার্সেস বি মামলাই করবা, কিন্তু মামলা করবা 8 + 42-এ। তাহলে বিচার্য বিষয়টা আলাদা হয়ে যাবে। আগের বিচার্য বিষয় ছিল শুধু ঘোষণা, এখন বিচার্য বিষয় হবে সম্পত্তি পুনরুদ্ধার এবং ঘোষণার বিষয়, যে ইনি সম্পত্তি পুনরুদ্ধার পাওয়ার যোগ্য কিনা এবং এইটা ঘোষণা পাওয়ার যোগ্য কিনা, এই রিলেটেড বিচার্য বিষয় হবে। তাহলে বিচার্য বিষয় কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। তাহলে দেখেন, এই মামলার বিচার্য বিষয় সে শুধু ঘোষণা চাইছে, আর এই মামলা হচ্ছে তিনি সম্পত্তির দখল পুনরুদ্ধার চাইছে এবং তার মালিকানার ঘোষণা চাইছে। এখন কোয়েশ্চেন যে বিষয়টা সেটা হচ্ছে, এই পরের মামলাটা চলবে কিনা, বিচার্য বিষয় আলাদা। আমাদের যে 6টা শর্ত আছে, সেই 6টা শর্তের মধ্যে একটা শর্ত ছিল পূর্বের মামলা এবং পরের মামলার বিচার্য বিষয় কি হতে হবে? এক হতে হবে। তাহলে এখানে কি পূর্বের মামলার এবং পরের মামলার বিচার্য বিষয় আলাদা। তাহলে এই যে পরের মামলাটা, এই পরের মামলাটা চলতে পারে কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চেন। উত্তর করার চেষ্টা করবেন, না পারলে আমি সহায়তা করবো। ওকে,
আচ্ছা, যাই হোক, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে নেবেন। যারা শেয়ার দেন নাই, দ্রুত শেয়ার দিয়ে ডান লিখবেন। শেয়ার দিয়ে ডান লিখে আমাদের যে স্পেশাল লিখিত হ্যান্ড নোট আছে, যেটা আর বিক্রি হচ্ছে না, সেটা জিতে নেওয়ার একটা সুযোগ আছে। আর একটা নোট আমরা ফ্রিতে দিচ্ছি প্রত্যেকটা ক্লাসের উপর। আর আপনারা যারা আমাদের সাথে এক লিখিত প্যাকেজে যুক্ত হতে চান, নোট, মডেল টেস্ট, সম্ভাব্য প্রশ্নপত্র, এর বাইরে কিছু পড়তে হবে না, আমাদের বাইরে কিছুই পড়তে হবে না, এই চ্যালেঞ্জ প্যাকেজে যারা যুক্ত হতে চান তারা উপরের নাম্বার যোগাযোগ করবেন, আমার আইডিতে ইনবক্স করবেন, জুরিস্ট একাডেমির পেজে ইনবক্স করতে পারেন বা নক দিতে পারেন। আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে এবং এই প্যাকেজে আপনি একদম একটা কমপ্লিট প্যাকেজ, ঠিক আছে? সুতরাং আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আপনারা যারা যুক্ত হতে চান যোগাযোগ করবেন উপরের নাম্বারে অথবা আমার ইনবক্সে। তাহলে যে বিষয়টা বলছেন, পরের মামলাটা চলবে কিনা, অনেকেই বলছেন চলবে, অনেকে বলছেন চলবে। এখন এই কনসেপ্ট আপনারা পড়েছেন, এই কনসেপ্টটা পড়াইয়া যদি আপনাকে এই উদাহরণটা দিতাম তাহলে আপনি অনেকেই উত্তর করতে পারতেন। কিন্তু আপনার যে বিষয়টা, পরীক্ষার হলে কিন্তু এই রকমের কোশ্চেন আসবে কি, বলবে যে আমি এই টপিক দিয়ে কোশ্চেন দিচ্ছি, তুমি এখন একটু উত্তর দাও, বলবে না। পরীক্ষার হলে এই রকমের কোশ্চেন আসবে। আপনাকে এই রকমের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে যে আমি ক্লু ছাড়া, যেটা আমি না দেখা ছাড়া, ক্লু ছাড়া, পূর্বে সতর্ক ছাড়া আমার কোশ্চেন আসবে, আমি ওটা সলভ করব। যখন আপনি এইটা পারবেন তখন আপনি ভালো আইনজীবী, যখন আপনি এইটা পারবেন তখন আপনি ভালো স্টুডেন্ট, তখন আপনি আইনজীবী হওয়ার যোগ্য। তাহলে দেখেন, এই মামলাটা চলবে না। কেন চলবে না? এই মামলাটা চলবে না হচ্ছে একটা কারণ আছে। এই কারণটাকে বলা হয় কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা। কি বলা হয়? কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা। এই যে কনস্ট্রাকটিভ রেট জুডিকাট আছে, এইটাকে বলা হয় পরোক্ষ দোবারা দোষনীতি। কি বলা হয়? পরোক্ষ দোবারা দোষনীতি। এখন এইটা আবার কি? এইটা হচ্ছে সেকশন 11-র ব্যাখ্যা নাম্বার 4-এ বলেছে। সেকশন 11-র ব্যাখ্যা নাম্বার 4-এ বলছে, যদি পূর্বের মামলায় যে বিচার্য বিষয় গঠন করা যেত অথবা যে বিচার্য বিষয় গঠন করা উচিত ছিল সেটা যদি আপনি না করেন, তাহলে পূর্বের মামলায় যে বিচার্য বিষয় গঠন করা যেত অথবা পূর্বের মামলায় যে বিচার্য বিষয় গঠন করা উচিত ছিল সেইটা যদি আপনি না করেন, তাহলে পরের মামলায় এই দাবি আপনি তুলতে পারবেন না। পরের মামলায় এই দাবি করলে রেট জুডিকাটা দ্বারা এই নীতিটা প্রয়োগ হবে, অর্থাৎ রেট জুডিকাটা দ্বারা এটা বাড়িতে হবে। তাহলে এখন দেখেন, পূর্বে যখন আপনি মামলা করেছেন, মামলার নীতিটা হচ্ছে যে আপনার যতগুলো দাবি আছে সব দাবি আপনাকে একই সাথে করতে হবে এবং এই মামলাটা জানে আদালত নিষ্পত্তি করতে পারে সকল বিরোধে। এইভাবে আপনাকে মামলাটা তৈরি করতে হবে। তাহলে আপনি যখন মামলাটা করেছেন, আপনি দখলে নাই, আপনি ঘোষণা চেয়েছেন, তখনই আপনার এই 8 ধারায় দাবি করা উচিত ছিল। তাহলে এই দাবিটা আপনার করা উচিত ছিল অথবা এই দাবিটা আপনি করতে পারতেন, কিন্তু এই দাবিটা আপনি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেছেন। সুতরাং এই বিষয় নিয়ে আপনি আবার দাবি করতে পারবেন না। তাহলে এই কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। জিনিসটা বুঝতে পেরেছেন যে এই 8 ধারার প্রথম মামলাটা তো 842ই করা উচিত ছিল, তিনি দখলে নাই, তাহলে তিনি দখল পুনরুদ্ধার চাইবে না, তার তো 842ই করা উচিত ছিল, কিন্তু তিনি 842-এ করেন নাই। তাহলে যেহেতু তিনি করেন নাই, মামলাটা যেহেতু খারিজ হয়েছে, সুতরাং পরে এই বিষয় নিয়ে আবার তিনি 842-এ মামলা করলে বিচার্য বিষয় যদিও দুইটা আলাদা হয়ে যাচ্ছে, তারপরও এটা পরোক্ষ দোবারা দোষনীতি দ্বারা বা কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা দ্বারা এটা বাড়িতে হবে। এবার কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? দ্রুত জানিয়ে ফেলবেন। আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই ক্লাসটা, আজকের লাইভ ক্লাসটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন। আপনাদের যে সকল বন্ধু আছে তাদের মাঝে একটু শেয়ার দিয়ে দিবেন, আইনের বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে ডান লিখবেন। এটা করলে আপনার দুইটা উপকারিতা, এক, আপনার একটা আমাদের লিখিত নোট জিতে নেওয়ার সুযোগ আছে, দুই, আর একটা উপকারিতা আছে, আপনার যখন ক্লাসটা প্রয়োজন হবে তখন আপনি খুঁজে পাবেন। আর আরও যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তার উপরের নাম্বারে যোগাযোগ করবেন, ইনবক্স করবেন। আবারও বলছি, আমাদের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না, খুব শর্টকাটে পড়াই দেবেন, ইনশাল্লাহ পাস করে যাবেন, ভয় নেই, ঠিক আছে? আচ্ছা, আমাদের যারা স্টুডেন্ট আছে এবার যারা লিখিত পাস করেছেন, এমন কেউ কি আছেন যে ক্লাসটা দেখতেছেন? যদি থাকেন তাহলে একটু জানাবেন যে প্রশ্ন পেয়ে আপনাদের কেমন এক্সপ্রেশন হয়েছিল, এটা একটু জানিয়ে ফেলবেন। ওকে, তাহলে এখন আমরা এটা বুঝতে পেরেছেন। এখন আর একটা উদাহরণ দিই, দেখি এটা কি করে। একজন ব্যক্তি
এই ব্যক্তি তার সম্পত্তি থেকে বেদখল হয়েছেন। কি হয়েছেন? বেদখল হয়েছেন। এই ব্যক্তির নামও ধরলাম এই, ওর নামও এই, ও সম্পত্তি থেকে বেদখল হয়েছে। তাহলে ও যখন সম্পত্তি থেকে বেদখল হয়েছেন, ও বির বিরুদ্ধে একটা মামলা করছে, এ ভার্সেস বি। এই যে মামলা করছে, এই মামলাটা তিনি করছেন এসআর একটা 9 ধারায় মামলাটা করেছেন। কয় ধারায় মামলা করছেন? এসআর একটা 9 ধারায় মামলা করেছেন। আবার এ ভার্সেস বি, এই 9 ধারায় মামলায় যখন এ হেরে গেল, এ কি করলো? এ পরাজিত হলো। এ পরাজিত হওয়ার পরে তিনি আবার একটা মামলা করছেন, এ ভার্সেস বি। এই সেম মামলা তিনি করছেন একই সম্পত্তি নিয়ে, একই পক্ষ, তিনি মামলা করছেন এসআর অ্যাক্টের 8 ধারায়। তাহলে এখন যে বিষয়টা, সেটা হচ্ছে এই পরবর্তী মামলাটাকে চলবে, যেটা এসআর অ্যাক্টের 8 ধারা অনুযায়ী যে মামলাটা হয়েছে, সেই মামলাটা চলবে কি চলবে না? ঠিক আছে, একটু কমেন্টে জানিয়ে ফেলেন সেই মামলাটা চলবে কি চলবে না। ওকে, আপনারা যারা অফলাইন ক্লাস করতে চান আমাদের সাথে, প্রিলি অথবা লিখিত ব্যাচে অফলাইন ক্লাস করতে চান, তারা যোগাযোগ করতে পারেন আগামীকাল বিকাল 3:30টায় আমাদের ফার্মগেট শাখায় সিআরপিসির ফৌজদারি কার্যবিধির অফলাইন ক্লাস আছে। আপনারা যারা অফলাইন ক্লাসে যুক্ত হতে চান আপনারা চলে আসতে পারেন। আচ্ছা, হ্যাঁ, আর আপনারা যারা অনলাইনে যুক্ত হতে চান আমাদের সাথে, তারা উপরের নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, তাহলে আপনারা একটু কমেন্ট করে ফেলেন এই মামলাটা কি চলবে নাকি চলবে না। চলবে। ওকে, তাহলে এই মামলাটা চলবে। কেন মামলাটা চলবে? কেন এটা কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা দ্বারা বাড়িতে হবে না? কারণ দেখেন, কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা দ্বারা বলছে যখন প্রথম যে মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে, সেই মামলায় যদি এই প্রশ্নটা হ্যাঁ, জি জান্নাতুল ফেরদৌস কমেন্ট করেছেন, জি ভাই আলহামদুলিল্লাহ সব প্রশ্ন কমন করেছিল। ওকে, থ্যাংক ইউ। উনি আমাদের লিখিত পাস করেছে এবার। তাহলে যে প্রশ্নটা, সেটা হচ্ছে এই যে বিষয়টা, যে এসআর একটা 9 ধারায় যখন মামলা করেছেন, তখন আপনি দাবি করেছেন দখলের ভিত্তিতে। তাহলে দখলের যখন আপনি দাবি করছেন, তখন আপনি মালিকানা বা সত্ত্বের প্রশ্নটা এখানে চলে না। তাহলে যখন আপনি প্রথম মামলাটা করেছেন, এই প্রথম মামলায় এছাড়া একটা 8 ধারার মামলার বিচার্য বিষয় টানা যেত না, বা এছাড়া একটা 8 ধারার বিচার্য বিষয় উচিত, মানে 8 ধারায় বিচার্য বিষয় গঠন করার সুযোগ ছিল না। যেহেতু ছিল না, সুতরাং তিনি যদি 9 ধারার মামলা হেরে যায়, 8 ধারায় মামলা করতে পারবেন। এই কারণে কনস্ট্রাকটিভ রেট জুডিকাটার শর্ত পূরণ না করার কারণে কি করবে না, এই মামলাটা চলবে না। আপনারা যারা প্রবলেমেটিক আসলে, আপনারা প্রবলেমেটিকের উত্তর দেওয়ার সময়, আচ্ছা মিনা বলেছেন ভাই সবই আপনি বলছেন কিন্তু আমার প্রস্তুতি ভালো। কি বলেন মিনা, আপনার কি রেজাল্ট কি আপনি তো জানাইলেন না। আচ্ছা মিনা, ওকে, তাহলে ঠিক আছে। তাহলে যে বিষয়টা বললাম যে এই মামলাটা কি হবে না, এই মামলাটা চলবে। কেন চলবে? কারণ আপনার হচ্ছে এই প্রথম যে মামলায়, সেই মামলায় এই পরের মামলার বিচার্য বিষয় গঠন করা যেত না, বা পরের মামলার বিচার্য বিষয় গঠন করার সুযোগ ছিল না, এই কারণে চলবে। আশা করি জিনিসটা বুঝেছেন। এই কারণে কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা দ্বারা বাড়িতে হবে না। এরপর আরেকটু দেখেন, আপনাকে গতানুগতিক পড়াশোনা সবাই করায়, কিন্তু আপনাকে পড়তে হবে, প্রস্তুতিটা নিতে হবে প্রবলেম বেস প্রস্তুতি। এইভাবে বুঝে বুঝে অগ্রসর হতে হবে, না হলে রিটেনে আপনি কোনোভাবেই ভালো করতে পারবেন না। একজনে ফোন দেয় যে ভাই আমি 6 বার রিটেন ফেল করছি, প্রবলেম ধরতেই পারি না। ঠিক আছে, তাহলে আপনি যে পড়বেন তো এইভাবে, আপনি মুখস্থ করলে তো কিভাবে হবে? আপনি যদি পড়াশোনাই করেন মুখস্থ কাটা করে, ওই প্রিভিয়াস ইয়ারে কি এসেছে, বাংলাদেশের যে সকল গাইড বই আছে, একটাই প্রিভিয়াস ইয়ার ছাড়া কোনো কিছু আছে রিটেনের জন্য। আপনি পড়বেন কি বিসিএস এর জুডিশিয়ারি কোশ্চেন সলভ করবেন, তাহলে কিভাবে হবে? আপনাকে যে কাজটা করতে হবে, ওগুলো তো ম্যান্ডেটরি না, ওগুলো থেকে কোশ্চেন কখনোই কমন আসবে না। আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আপনাকে বেসিক ক্লিয়ার রেখে প্রবলেম এবং প্র্যাকটিক্যাল বেস পড়াশোনা করতে হবে। আপনারা যারা এই প্রিপারেশনটা নিতে চান, উপরের নাম্বারে যোগাযোগ করবেন। চম্পা কমেন্ট করেছেন, আমার বোন আল্লাহর অশেষ রহমতে ভাইয়া অক্লান্ত পরিশ্রম, যার ধরুন আমি লিখিত পাস করেছি। ভাইয়া যা পড়েছেন সব হুবহু কমন ছিল, যেটা দেখে মনে হয়েছিল ভাইয়া নিজেই প্রশ্ন করেছেন। হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের এবারও তাই মনে হবে, আমরা এইভাবেই পড়াবো। ওকে, আচ্ছা এখন দেখেন আর একটা বিষয় নিয়ে একটু আলাপ করি। একজন ব্যক্তি, এ নামক একজন ব্যক্তি, তিনি একটা মামলা করেছেন। তিনি যে মামলাটা করেছেন, এই মামলায় তার একটা সম্পত্তি ছিল। বারবার সম্পত্তি দিয়ে এক্সাম্পল দিই কেন? দেওয়ানি মামলা সব সম্পত্তি নিয়েই হয়, ম্যাক্সিমাম 90% কেস। তাহলে 90% 99% কেস সম্পত্তি নিয়ে হয়। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে পারিবারিক মামলা, এইসব হানতান। তাহলে এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তি
বি নামক ব্যক্তি 2 বছর যাবত অবৈধ দখল করে আছে। কত বছর যাবত? 2 বছর যাবত অবৈধ দখল করে আছে। এখন এ একটা মামলা করলো, এই মামলায় তিনি 2টা প্রতিকার চাইলেন। প্রতিকার নাম্বার 1, তিনি দখল পুনরুদ্ধার চাইলেন, দখল পুনরুদ্ধার। আর 2 বছর যাবত যে দখল করে আছেন এইটার অন্তর্বর্তীকালীন মুনাফা চাইলেন, অন্তর্বর্তীকালীন মুনাফা, অর্থাৎ 2 বছর যে লাভ করছে সেই লাভের সুদ সহ আমাকে দিবা, এটা চাইলেন। তাহলে প্রথমে এই মামলা এ ভার্সেস বি, এই মামলাটা হলো, এই মামলায় আদালত যখন সিদ্ধান্ত দিল, আদালত যখন রায় দিল বা সিদ্ধান্ত দিল, এই সিদ্ধান্তে আদালত বলল যে দখল পুনরুদ্ধারের আদেশ দিল। কিসের আদেশ দিল? দখল পুনরুদ্ধার। কিন্তু আদালত এই মিন প্রফিট, যে 2 বছর যাবত অবৈধ দখল রেখেছে, এই মিন প্রফিট নিয়ে আদালত কিছু বলল না। আদালত অন্তর্বর্তীকালীন মুনাফা নিয়ে কী করলো না? কিছুই বলল না। তখন কি হলো? তখন এই ব্যক্তি চিন্তা করলো, আমার 2 বছরের লাভ তুমি দিলা না, এখন আমি আর এক মামলা করবো। তিনি এবার একটা মামলা করলেন, এ ভার্সেস বি। এই মামলায় তিনি শুধুই অন্তর্বর্তীকালীন মুনাফার দাবি করলেন। কি দাবি করলেন? অন্তর্বর্তীকালীন মুনাফা। ওই যে 2 বছর দখল রেখেছে, এই 2 বছর দখলের যে লাভ হয়েছে সেই লাভের সুদ সহ তিনি দাবি করলেন। এখন আমার যে কোশ্চেনটা হচ্ছে, এই পরের মামলাটা চলবে কি চলবে না? ঠিক আছে, বিচার্য বিষয় যে পরের যে মামলাটা আছে, এই পরের মামলাটা চলবে কিনা। কারণ প্রথম মামলায় কিন্তু নিষ্পত্তি হয় নাই, একটা অংশ কিন্তু নিষ্পত্তি হয় নাই, তাহলে পরের মামলা চলবে কিনা। দ্রুত জানিয়ে ফেলবেন। জান্নাতুল আপু এবং হচ্ছে চম্পা আপা, এদের দুইজনকে মানে আমি গুলিয়ে ফেলি, ঠিক আছে? কারণ আপনারা দুজন তো অনেক নক দিয়েছেন, আপনাদের সাথে অনেক দিনের বোঝাপড়া বা সম্পর্ক, সুতরাং আপনাদের দুজনকে গুলিয়ে ফেলি, কে জান্নাতুল কে চম্পা। ওকে, দ্রুত দ্রুত। তাহলে পরের মামলা চলবে না। ওকে, কেন চলবে না এটা কে বলতে পারবেন? কেন চলবে না? কারণ প্রথম মামলায় তো এটা নিষ্পত্তি হয় নাই। প্রথম মামলায় তো শুধু দখল পুনরুদ্ধারের বিষয় নিষ্পত্তি হয়েছে, অন্তর্বর্তীকালীন মুনাফার বিষয়টা নিষ্পত্তি হয় নাই। তাহলে কেন চলবে না? কারণ এটা চলবে না হচ্ছে ব্যাখ্যা নাম্বার 5-এর কারণে। ব্যাখ্যা নাম্বার 5-এ যে বিষয়টা বলেছে দেখেন, এখানে বলা হচ্ছে আদালতে যদি কোনো প্রার্থনা আপনি করেন, সেই প্রার্থনা যদি মঞ্জুর না করে তবে সেটা নামঞ্জুর হিসেবে ধরে নিতে হবে। তাহলে ব্যাখ্যা 5-এ বলছে, আপনি যদি আদালতের কাছে কোনো প্রার্থনা করেন, তাহলে এই প্রার্থনাটা যদি আদালত মঞ্জুর না করে তাহলে ধরে নিতে হবে কি এইটা নামঞ্জুর হয়েছে, এই কারণে এই মামলাটা চলবে না। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর আমরা যে কনসেপ্টটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে মামলাগুলো কন্টেস্টেড মামলায় না। তাহলে দেখেন, আমরা রিট জুডিকাটার যে শর্ত পড়েছি, সেই শর্তের একটা শর্ত হচ্ছে যে মামলাটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে হবে। অর্থাৎ এই মামলাটা উভয় পক্ষ কন্টেস্ট করবে, বাদী বিবাদী কি করবে? কন্টেস্ট করবে। বাদী বিবাদী কন্টেস্ট করার পরে কি করবে? মামলাটা নিষ্পত্তি হবে। তাহলে যে মামলাটা আপনার কাছে কন্টেস্টেড মামলা হলো না, সেই মামলার ক্ষেত্রে রিট জুডিকাটা নীতি প্রয়োগ হয় কিনা? তাহলে কন্টেস্টেড মামলা ব্যতীত রিট জুডিকাটা এভাবেও আসতে পারে, অথবা আলাদা আলাদা আসতে পারে। বিশ্লেষণমূলকভাবে বলতে পারে আপনার মামলা খারিজ হয়েছে, এর ক্ষেত্রে রিট জুডিকাটা প্রয়োগ হবে কিনা, একতরফা ডিক্রির বিরুদ্ধে রিট জুডিকাটা প্রয়োগ হবে কিনা ব্যাখ্যা করুন। আসতে পারে আপনার হচ্ছে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে কি বলে এটাকে, যে আপোষে নিষ্পত্তি হয়েছে মামলাটা, তাহলে রিট জুডিকাটা নীতি প্রয়োগ হবে কিনা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ যে বিষয়গুলো পড়িয়েছি। আপনারা কে কোথা থেকে যুক্ত হলেন জানাবেন। আপনাদের আজকের যে ক্লাসটা আছে, এই ওপেন ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখবেন, ডান লিখে নোট জিতে নেওয়ার একটা সুযোগ আছে। আমাদের উপরের নাম্বারে যোগাযোগ করবেন যারা আজকে থেকে শুরু হওয়া লিখিত ব্যাচে যারা যুক্ত হতে চান। অফলাইনে যারা ক্লাস করতে চান, আগামীকাল বিকাল 3:30টায় অফলাইনে চলে আসবেন। ফৌজদারি কার্যবিধি পড়াবো, সাজেশন পাবেন, ফৌজদারি কার্যবিধি এবং একটা ক্লাস পাবেন। কন্টেস্টেড মামলা ব্যতীত রিট জুডিকাটা। তাহলে প্রথম আমরা দেখি 1 নম্বরে দেখি একতরফা ডিক্রি। তাহলে একতরফা ডিক্রির ক্ষেত্রে রিট জুডিকাটা প্রয়োগ হয় কিনা। আদালত যখন একতরফা ডিক্রি দেয়, এই একতরফা ডিক্রি দেওয়ার পরে যদি একতরফা ডিক্রি দেয়, আচ্ছা আপনারা কমেন্ট করেন মামলা খারিজ হলে রিট জুডিকাটা নীতি প্রয়োগ হয় কিনা। আচ্ছা, তাহলে আদালত যখন একতরফা ডিক্রি দেয়,
এই একতরফা ডিক্রি দেওয়ার পরে এই একতরফা ডিক্রিটাকে চূড়ান্ত হতে হবে। কি হতে হবে? চূড়ান্ত। অর্থাৎ এই একতরফা ডিক্রি বিরুদ্ধে তিনি কি করবেন না? আপিল করেন নাই, প্রতিপক্ষ আপিল করে নাই, তখন এটা চূড়ান্ত হয়ে যাবে। অথবা এই একতরফা ডিক্রির বিরুদ্ধে রদেরও আবেদন করে নাই, রদের আবেদন করে নাই। অথবা এই একতরফা ডিক্রি প্রতারণামূলকভাবে আদায় করা হয় নাই, প্রতারণার মাধ্যমে আদায় হয় নাই। তাহলে একতরফার বিরুদ্ধে আদায় হয় নাই। একতরফা যেহেতু একটা ডিক্রি, এই ডিক্রির বিরুদ্ধে আপিলে না নিষ্পত্তি হওয়া পর্যন্ত চূড়ান্ত হয় না। কিন্তু দেখা গেল আপিল করে নেয় অপর পক্ষ, একতরফা ডিক্রি রদেরও আবেদন করে নেয় অপর পক্ষ, একতরফা ডিক্রি প্রতারণার মাধ্যমেও আদায় হয় নাই। এই তিনটা শর্ত যখন পূরণ হবে তখন এই একতরফা ডিক্রির ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি প্রয়োগ হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই তিনটা শর্ত পূরণ হলে একতরফা ডিক্রির বিরুদ্ধে কি হতে পারবে? রেট জুডিকাটা নীতি প্রয়োগযোগ্য হবে। এইটা আপনারা পেয়ে যাবেন 13 ডিএলআর হাইকোর্ট পেজ নাম্বার 11। 13 ডিএলআর হাইকোর্ট পেজ নাম্বার 11 এই মামলায় বলেছে, ডিএলআর হাইকোর্ট পেজ নাম্বার 11 এখানে বলছে যে একতরফা ডিক্রির ক্ষেত্রে রেট জুডিকাটা নিয়োগ কি হবে? প্রয়োগ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লিয়ার আমরা পেলাম। দ্বিতীয় দেখি, যদি মামলাটা খারিজ হয়, খারিজ হলে তাহলে কি রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয়? হচ্ছে যারা শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার দিয়েছেন তারা একটু টান লিখে ফেলবেন। আপনাদের মধ্য থেকে একজন বিজয়ী আমাদের যে স্পেশাল লিখিত হ্যান্ডনোট জিতে নেওয়ার সুযোগ আছে। আর আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, বার কাউন্সিল লিখিত অথবা বার কাউন্সিল প্রিলি প্যাকেজে মুখস্থ বিদ্যার বাইরে প্র্যাকটিক্যাল বেসড এবং প্রবলেম বেসড যারা লিখিত প্রস্তুতি নিতে চান পরবর্তী এক্সামের জন্য, তারা উপরের নাম্বারে যোগাযোগ করবেন, অনলাইন বা অফলাইনে, যেখানে আমরা সেখানে। অফলাইনে করতে চাইলে ফার্ম গেটে RS হোম সেন্টারের G20 নাম্বার রুমে আগামীকাল বিকাল 3:30টায় ওপেন ক্লাস সকলের জন্য। আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন একটু কষ্ট করে। ওকে, তাহলে দেখেন, মামলা যদি খারিজ হয় তাহলে খারিজটা দেখতে হবে এই খারিজটা কোন পর্যায়ে হয়েছে। একটা মামলা খারিজ হতে পারে দুতরফা সূত্রে খারিজ হতে পারে, অর্থাৎ মামলার গুণাগুণের বিচারের উপর খারিজ হতে পারে। আর একটা খারিজ হতে পারে পক্ষদের ব্যর্থতার কারণে খারিজ হতে পারে। তাহলে দেখেন, একটা খারিজ হতে পারে মামলার গুণাগুণের উপর ভিত্তি করে খারিজ, গুণাগুণের উপর ভিত্তি করে দোতরফা সূত্রে। তাহলে এই সূত্রে যদি মামলা খারিজ হয় তাহলে এই মামলা খারিজের বিরুদ্ধে প্রতিকার কি বলছে? এই মামলা খারিজের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রেট জুডিকাটা নীতি প্রয়োগ হবে। মানে প্রতিকার না, রেট জুডিকাটা প্রয়োগ হবে। ঠিক আছে? আচ্ছা, মামলাটা যদি পক্ষদের ব্যর্থতার কারণে খারিজ হয়, মামলাটা খারিজ হয়েছে বাদী আসে নাই এই জন্য খারিজ হয়েছে, মামলাটা খারিজ হয়েছে উভয় পক্ষর কেউ নাই এই জন্য খারিজ হয়েছে, মামলাটা খারিজ হয়েছে বাদী প্রসেস ফি দেয় না এই কারণে খারিজ হয়েছে, মামলাটা খারিজ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বাদী এই সমন ফেরত আসছে 30 দিনের মধ্যে তিনি সমন পাঠানোর ব্যবস্থা করেন এই কারণে খারিজ হয়েছে। মামলাটা খারিজ হয়েছে কি কারণে? যে এই যে পক্ষ আছে এই পক্ষর অ্যাডজমেন্টের টাকা দেয় না এই কারণে মামলাটা খারিজ হয়েছে, অর্থাৎ পক্ষদের ব্যর্থতার কারণে খারিজ হয়। যদি পক্ষের ব্যর্থর কারণে খারিজ হয়, পক্ষের ব্যর্থতা অর্থাৎ বাদীর ব্যর্থতার কারণে, বাদীর ব্যর্থতার কারণে খারিজ হয়, ব্যর্থতার কারণে খারিজ হয়, সেই ক্ষেত্রে এই রেট জুডিকাটার নীতি প্রয়োগ হবে না, রেট জুডিকাটা প্রয়োগ হবে না। কেন? মামলাটা নিষ্পত্তি হয় না, প্রয়োগ হবে না। বোঝা গেল? গুণাগুণের উপর ভিত্তি করে নিষ্পত্তি হয় না। তাহলে যদি বাদীর ব্যর্থতার কারণে মামলা খারিজ হয় তাহলে মামলা খারিজ হলেই রেট জুডিকাটা হবে, ব্যাপারটা এমন বলা যাবে না। একতরফা ডিক্রি হলে রেট জুডিকাট হবে এভাবে বলা যাবে যদি এইগুলো না থাকে, যে তিনটা বললাম। কিন্তু মামলা খারিজ হলেই রেট জুডিকাট হবে এভাবে বলার সুযোগ নাই। দেখতে হবে এই মামলাটা খারিজ হয়েছে কি গুণাগুণের উপর ভিত্তি করে, না মামলাটা খারিজ হয়েছে পক্ষের ব্যর্থতার কারণে। বোঝা গেল? আচ্ছা, আর একটা বিষয় একটু দেখি, সেটা হচ্ছে এই যে মামলাটা আছে, এই মামলাটা যদি এই রকমের অবস্থায় হয়, অবস্থাটা হচ্ছে যে রুল 8 অনুযায়ী খারিজ হলো। মামলাটা কত অনুযায়ী খারিজ হলো? রুল 8 অর্ডার 9, অর্ডার 9-এর রুল 8 অনুযায়ী খারিজ হলো। তাহলে অর্ডার 9-এর রুল 8 অনুযায়ী কখন খারিজ হয়? যখন শুনানির দিন থাকে। এই শুনানির দিন ধার্য আছে, শুনানির দিন ধার্যর দিনে বাদী গরহাজির, কিন্তু যিনি বিবাদী আছেন সেই বিবাদী হাজির। তাহলে শুনানির দিন ধার্য আছে, বাদী গরহাজির, বিবাদী কি হাজির।
তখনও আদালত কি করতে পারে, মামলাটা খারিজ করতে পারে। তাহলে মামলাটা যদি রুল 8 অনুযায়ী খারিজ করে তাহলে সরাসরি রেট জুডিকাটা নীতি প্রয়োগ হবে, এটা বলা যায় না। তবে টেকনিক্যালি এখানে রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয়। কেন? রুল 9 বলছে যে রুল 8 যদি মামলা খারিজ হয় তাহলে নতুন মামলা করা যাবে না, নতুন মামলা করা যাবে না। তাহলে দেখতে হবে খারিজটা কোথায় হচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছে যে কেন রুল 8 খারিজ হলে, এটাও কিন্তু পক্ষের ব্যর্থতার কারণে খারিজ হয়েছে। কিন্তু মামলা শুনানির দিন, শুনানি বলতে বোঝায় সাক্ষ্য প্রমাণ যখন হয়, তাহলে মামলার শুনানির দিন কে আসে নাই, পক্ষ আসে নাই। কে আসে নাই? বাদী পক্ষ আসে নাই। এই কারণে আদালত যদি মামলাটা খারিজ করে দেয় তাহলে নতুন মামলা করা যাবে না বলছে রুল 9। এই কারণে এই ক্ষেত্রে টেকনিক্যালি রেট জুডিকাটা প্রয়োগ হয়ে যায়, রেট জুডিকাটায় কাটা পড়ে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে স্পেসিফিক কোশ্চেনটা জানাবেন, আমি সেটা আলোচনা করার চেষ্টা করব বা আলোচনা করব। এরপর আমরা একটু দেখি যে আপোস ডিক্রির ক্ষেত্রে রেট জুডিকাটা প্রয়োগ হয় কিনা। এখন এইটা বেশ কয়েকটা বইতে পাবেন। হ্যাঁ, 20টা গ্রুপে শেয়ার দিয়েছেন জুয়েল সাহেব, আপনাদের থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তাহলে একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে যে জিনিসটা পাবেন আপনারা অনেক সময় দেখবেন যে কোথায় যেন ছিলাম, আচ্ছা, আপোস যে ডিক্রিটা হয়, আপোস ডিক্রি, এই আপোস ডিক্রির ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয় কি হয় না। এখানে বেশ কয়েকটা বই আছে যারা নিজের ইচ্ছা মতো লিখছে যেটা রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয় না। তবে আপনারা হচ্ছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপোস ডিক্রির ক্ষেত্রেও রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয়। আপোস ডিক্রির ক্ষেত্রেও এই নীতিটা প্রয়োগ হয়। কেন প্রয়োগ হবে আপোস ডিক্রির ক্ষেত্রে? কারণ এই আপোস ডিক্রিটা যেটা হয়, এই আপোস ডিক্রিটা হচ্ছে একটা ডিক্রি যেটা নিষ্পত্তি করলো আদালত, এবং এই নিষ্পত্তির বিরুদ্ধে আপনি আপিল করেন নাই অথবা আপিলে এটা টিকে রয়েছে। তাহলে আপোসের যে ডিক্রিটা, যেহেতু আদালত একটা আনুষ্ঠানিক ডিক্রি দেয়, আদালত আনুষ্ঠানিক অ্যাডজুডিকেশন করে, আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করে, সুতরাং এই ক্ষেত্রেও রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয় এবং এই ক্ষেত্রেও স্টপেল নীতির যে প্রয়োগ সেটা হয়। এই কারণে আপোস ডিক্রির বিরুদ্ধেও রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয়। তাহলে আমরা দেখলাম মামলাটা কন্টেস্ট হয় নাই, তারপরে এক্সপার্টি ডিক্রির ক্ষেত্রে রেট জুডিকাটা প্রয়োগ হচ্ছে, খারিজের ক্ষেত্রে রেট জুডিকাটা প্রয়োগ হচ্ছে, আবার আপোস ডিক্রির বিরুদ্ধে কি হচ্ছে, রেট জুডিকাটা প্রয়োগ হচ্ছে। তাহলে এটা হচ্ছে বিশ্লেষণধর্মী যে আলোচনা ছিল আমাদের, যেটা আমাদের পরবর্তী লিখিত এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই আলোচনাটা আমরা করে ফেললাম। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, এতটুকু যে আলোচনা করলাম, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব সহবাদী এবং সহবিবাদীর ক্ষেত্রে। হ্যাঁ, সহবাদী এবং সহবিবাদের ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি কখন প্রয়োগ হয়, আদৌ প্রয়োগ হয় কিনা, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। আপনারা দ্রুত জানিয়ে ফেলবেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, দ্রুত জানিয়ে ফেলবেন কোনো কোশ্চেন আছে কিনা। কোনো কোশ্চেন থাকলে দ্রুত জানিয়ে ফেলবেন। কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে জানানোর দরকার নাই। আচ্ছা, দেখেন তাহলে আমরা একটু দেখি যে সহবিবাদী এবং সহবিবাদীর ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয় কিনা। সহবাদী এবং সহবিবাদীর ক্ষেত্রে রেট জুডিকাটা নীতির যে প্রয়োগটা, এটা বুঝতে হলে কয়েকটা বিষয় বুঝতে হবে। প্রথম, এটা কখন প্রয়োগ হয়। প্রয়োগ হতে হলে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে তাদের সকলের জন্য বিচার্য বিষয় থাকতে হবে। তাহলে সহবাদী এবং সহবিবাদীর ক্ষেত্রে কি থাকতে হবে, বিচার্য বিষয় থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে তাদের এই বিচার্য বিষয়টা পূর্বের যে মামলা থাকবে সেই পূর্বের মামলায় তাদের বিরুদ্ধে যে বিচার্য বিষয় আছে বা তাদের পক্ষে যে বিচার্য বিষয় আছে সেই বিচার্য বিষয় নিষ্পত্তি হতে হবে। এই সহবাদী বা বিবাদীর যে বিষয়টা আছে, এই সহবাদী বা বিবাদের ক্ষেত্রে কি হতে হবে, এই হ্যাঁ, তাহলে দেখেন তাদের মধ্যে পক্ষদের মধ্যে বিচার্য বিষয় থাকতে হবে, এই পূর্বের মামলায় বিচার্য বিষয় নিষ্পত্তি হতে হবে, এবং এই সহবাদী বা বিবাদীরা আবশ্যকীয় পক্ষ হতে হবে, যেটাকে আমরা বলি নেসেসারি পার্টিস, আবশ্যকীয় পক্ষ হতে হবে।
এই তিনটা শর্ত পূরণ করলে সহবাদী এবং সহবিবাদীর ক্ষেত্রে কি হবে, রেট জুটি কাটা নীতিটা প্রয়োগ হবে। তাহলে এখন আমি একটু দেখানোর চেষ্টা করি যে আচ্ছা একটা কোশ্চেন এসেছে, স্যার যেভাবে পড়াচ্ছেন নোটে কি এভাবে আছে, আমি কি এইভাবে উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইতে পারবো নোটে কোনোভাবে বলেন? ঠিক আছে, তো সুতরাং হচ্ছে এক্সাম বেসিক কনসেপ্ট আছে, বাট যেগুলো প্রবলেমেটিক যে বিষয়গুলো আছে, যেগুলো কিছুটা আছে বেসিক কনসেপ্ট আছে ওইটার ভিত্তিতে, বাট এভাবে উদাহরণ দিয়ে তো আমি আপনাকে বুঝাইতে পারবো না, এইভাবে লিখে লিখে। ঠিক আছে, আচ্ছা আমার তো পৃথিবীর সব দায়িত্ব আমার, আর আপনাদের কোনো দায়িত্ব নাই। আপনাদের দায়িত্ব হচ্ছে এই ক্লাস লেকচারটা মানে অনুসরণও করার আপনাদের দায়িত্ব না। পৃথিবীর যত দায়িত্ব আছে সব আমার উপর দিয়ে দিবেন, পরীক্ষাটাও আমারে দিয়ে দেওয়াই দেন। স্যার পরীক্ষাটা আমরা দিব না, আমাদের পক্ষ থেকে আপনিই পরীক্ষাটা দিয়ে দেন, তাহলে গিয়ে আমি পরীক্ষাটাও দিয়ে দিই, কি বলেন? শুধু লেকচার শিট বিক্রি হয় না। তাহলে দেখেন সহবাদী এবং সহবিবাদীর ক্ষেত্রে তিনটা, একটা হচ্ছে বিচার্য বিষয় থাকতে হবে তাদের সকলের বিরুদ্ধে, পূর্বের মামলা বিচার্য বিষয় নিষ্পত্তি হতে হবে, বিচার্য বিষয় থাকতে হবে এবং এটা নিষ্পত্তি হতে হবে। তৃতীয় হচ্ছে তারা অবশ্য গিয়ে পক্ষ হতে হবে। একটা এক্সাম্পল দিব, এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তিটা এ বির কাছে বিক্রি করছে, তাহলে এই সম্পত্তিটা এ বিক্রি করছে কার কাছে? বির কাছে। সি নামক একজন ব্যক্তি মামলা করলেন, সি ভার্সেস এ ভার্সেস বি। তাহলে দেখেন এই এ যে সম্পত্তিটা, এই যে এ নামক যে ব্যক্তি আছে, এই এ নামক ব্যক্তি একটা সম্পত্তি বির কাছে বিক্রি করছে। এখন সি মামলা করছে এই সম্পত্তির মালিকানা দাবি করে। কি দাবি করে মামলা করছে? এই সম্পত্তির মালিকানা দাবি করে মামলা করছে। সত্যের ভিত্তিতে তিনি এ এবং বি কে পক্ষ করছে। ঠিক আছে, এখন যে প্রশ্নটা, কারণ এ হচ্ছে বিক্রেতা, এ হচ্ছে বিক্রেতা, বি হচ্ছে ক্রেতা, এই কারণে দুইজন নেসেসারি পার্টিস। এখন আদালত সির পক্ষে সত্যের ডিক্রি প্রদান করলো, সত্যের ডিক্রি দিল। সির পক্ষে কি দিল? আদালত সত্যের ডিক্রি দিল। এবার বি এই এ বলল যে এই সম্পত্তি আমি বিক্রি করছি ঠিক আছে, কিন্তু আমার তো কি নাই কোনো, তৎকালীন সময় যখন মামলা চলছে আমার তো দখল ছিল না, তৎকালীন সময় তো আমার কোনো সত্যও ছিল না, কারণ আমি সত্য তো হস্তান্তর করেছি। ঠিক আছে, এখন সত্য ছিল কার? বির। এখন এই আবার একটা মামলা করছে, এ কার বিরুদ্ধে মামলা করছে? এই মামলা করছে সির বিরুদ্ধে। এবার মামলা করছে কি, যে তিনি এই যে সত্যের দাবি, হ্যাঁ তাহলে এবার মামলা করছে সির বিরুদ্ধে, ধরেন সত্যের দাবিতে তিনি একটা মামলা করছে, অথবা বি মামলা করছে সির বিরুদ্ধে, সত্যের দাবিতে একটা মামলা করছে। তাহলে এখন যে প্রশ্নটা, তারা কিন্তু সহবিবাদী, তাহলে তাদের ক্ষেত্রে কি রেট জুডিকাটা নীতি প্রয়োগ হবে কিনা? হবে অবশ্যই। উভয়ের বিরুদ্ধে বিচার্য বিষয় ছিল সত্যের প্রশ্নে, বিচার্য বিষয় মীমাংসা হয়েছে যে সত্য সি পেয়েছে, আবশ্যকীয় তারা দুইজন আবশ্যকীয় পক্ষ ছিল, এই কারণে রেট জুডিকাটা নীতিটা প্রয়োগ হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে যে কখন রেট জুডিকাটা নীতি সহবাদী বা বিবাদী থাকলে সব ক্ষেত্রে হবে, ব্যাপারটা এমন না। কখন এই রেট জুডিকাটা নীতিটা প্রয়োগ হয় না, এইটা একটু দেখব। কখন প্রয়োগ হয় বলছে, আবশ্যকীয় পক্ষ থাকতে হবে, পূর্বের যে মামলা ছিল সেখানে সকলের পক্ষে বিরুদ্ধে বিচার্য বিষয় থাকতে হবে, এবং এই বিচার্য বিষয়টা কি হতে হবে? নিষ্পত্তি হতে হবে। তাহলে তিনটা শর্ত পূরণ করেছে। সুতরাং এই এখন যদি এ নিজে একা মামলা করতে চায় সির বিরুদ্ধে, তাও রেট জুডিকাটা হবে। এ বি যদিও মামলা করে সত্যের প্রশ্নে, এখন এ ভার্সেস বি মামলা করছে, এ ভার্সেস বি, এই মামলায় তারা সত্যের প্রশ্ন তুললো, তাও রেট জুডিকাটা তারা বাড়িতে হবে, কারণ এটা নিষ্পত্তি। বুঝতে পেরেছেন? তাহলে সহবাদী এবং সহবাদী বিবাদীর ক্ষেত্রেও রেট জুডিকাটার নীতিটা প্রয়োগ হয়। কোন ক্ষেত্রে হয় সেটা আমরা দেখেছি, এখন আমরা একটু দেখব কোন ক্ষেত্রে হয় না, এটা একটু দেখব। দেখেন, কেউ যদি, এটাকে আমরা বলে থাকি প্রোফর্মা ডিফেন্ডেন্ট, প্রোফর্মা ডিফেন্ডেন্ট, হ্যাঁ তাহলে আমরা বলে থাকি প্রোফর্মা ডিফেন্ডেন্ট। তাহলে প্রোফর্মা ডিফেন্ডেন্টের ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয় না। প্রোফর্মা ডিফেন্ডেন্ট, প্রোফর্মা ডিফেন্ডেন্ট কি? যে বিবাদীর বিরুদ্ধে আপনি কোনো প্রতিকার চান না, যে বিবাদীর বিরুদ্ধে কোনো প্রতিকার চান নাই, মামলা নিষ্পত্তি যাতে ভালোভাবে হয়, মামলা নিষ্পত্তির জন্য তাকে পক্ষ করেছেন, নিষ্পত্তির জন্য পক্ষ করেছেন। তাহলে এই প্রোফর্মা ডিফেন্ডেন্টের ক্ষেত্রে কি হবে না? রেট জুডিকাটা নীতি প্রয়োগ হবে না। আচ্ছা, কমেন্ট করেছেন আপনারা এই উদাহরণ দিয়ে বোঝানোটা অনেক সুন্দর, এভাবে বোঝালে কনসেপ্ট খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়। নিজের স্যারের যদি নিজেরই কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ছাত্রছাত্রীর কনসেপ্ট ক্লিয়ার কিভাবে হবে বলেন?
আগে স্যারের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন এই বিবাদীর বিরুদ্ধে কোনো প্রতিকার চান নাই, মামলা নিষ্পত্তির জন্য তাকে পক্ষ করছেন শুধুমাত্র, তার বিরুদ্ধে আপনার কোনো দাবি নাই। তাহলে এইটাকে বলা হয় প্রোফর্মা ডিফেন্ডেন্ট। যদি কেউ প্রোফর্মা ডিফেন্ডেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয় না। তাহলে মনে রাখবেন, যদি কেউ শুধুমাত্র প্রোফর্মা ডিফেন্ডেন্ট হয় তার ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয় না। এই একটা জমি আছে, এই জমির মালিক হচ্ছে এ, এই জমির বর্গা চাষি হচ্ছে বি, বর্গা চাষি বি। এই জমি সি হচ্ছে দাবি করতেছে, এখন সি একটা মামলা করছে, সি ভার্সেস এ ভার্সেস বি। বির বিরুদ্ধে তার কোনো প্রতিকার চাওয়া আছে? বির বিরুদ্ধে কি চাইছে কিছু? বিরুদ্ধে কিছুই চায় না, তাকে প্রোফর্মা ডিফেন্ডেন্ট হিসেবে যুক্ত করছে, অর্থাৎ মামলাটা যাতে ভালোভাবে নিষ্পত্তি হতে পারে এই বর্গা চাষিকেও পক্ষ করছে, এটাকে বলে প্রোফর্মা ডিফেন্ডেন্ট। তাহলে চাইছে কার বিরুদ্ধে? এর বিরুদ্ধে। এর মালিকানা অস্বীকার করে সি মালিকানার দাবি করছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এই বি যদি পরবর্তীতে কোনো মামলা করতে চায় তাহলে কিন্তু বি ধরেন এখন এই সির বিরুদ্ধে একটা মামলা করতে চাচ্ছে, এই বি কিসের ভিত্তিতে? তিনি দখল সত্ত্বের ভিত্তিতে ধরেন মামলা করতে চাচ্ছে। তাহলে এই দখল সত্ত্বের ভিত্তিতে বা তিনি একটা ঘোষণার মামলা করতে চাচ্ছে, এই ঘোষণার মামলায় কি বাধা হয়ে দাঁড়াবে এই ডিক্রিটা? প্রথম মামলা বলছে না। কেন? কারণ তার বিরুদ্ধে আপনি কোনো প্রতিকার চান নাই, তিনি একজন প্রোফর্মা ডিফেন্ডেন্ট। তাহলে যদি কেউ প্রোফর্মা ডিফেন্ডেন্ট হয় তার ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি প্রয়োগ হবে না। যদি কেউ নেসেসারি পার্টিস হয় তার ক্ষেত্রে, তার বিরুদ্ধে যদি বিচার্য বিষয় থাকে তাহলে কিন্তু রেট জুডিকাটা নীতি প্রয়োগ হবে। ক্লিয়ার কিনা? কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আরও কিছু প্রবলেম দেখব, যেটা বিচার প্রক্রিয়া থেকে আমি স্পেসিফিক পেজ বলে দিব, আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন এই পেজগুলো এবং এখান থেকে একটু পড়ে নেবেন। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে কিনা দ্রুত জানাতে হবে, কোনো কোশ্চেন আছে কিনা। ক্লিয়ার? একেবারে ক্লিয়ার হয়ে গেছে, কোনো ঝিরঝির নাই? আচ্ছা, তাহলে একটু শেয়ার করে দেন। যদি একেবারে ক্লিয়ার হয়ে যায় তাহলে একটু শেয়ার করে, আপনাদের যে সকল বন্ধুরা একটা ভালো গাইডলাইন খোঁজে, একটা বর্তমান যে প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রবলেম এবং প্র্যাকটিক্যাল বেসড একটা লিখিত প্রস্তুতি নিতে চায়, বারবার ব্যর্থ হচ্ছে, তাদেরকে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন এবং তাদেরকে আমাদের সাথে যুক্ত করার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। এতে আপনারও সব হবে, আমাদেরও লাভ হবে। ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, এবং তিনিও খুশি হবেন আশা করি। ওকে, তাহলে যাই হোক আমরা চলে যাই। এবার রেজাল্টের পর একজন লোক ছিল যার নাম হচ্ছে শাহিন ভাই, নাটোরের। তিনি অনেক স্টুডেন্ট আমাকে দিয়েছেন তার নাটোর থেকে। এখন তিনিও নিজেও পরীক্ষার্থী ছিলেন, অনেকবার পরীক্ষা দিয়েছেন, পাশ করেন, এবার পাশ করছেন। এখন শাহিন সাহেব ফোন দিয়েছেন, শাহিন সাহেব ফোন দিয়ে বলতেছেন যে স্যার আমি তো আপনার জন্য এই স্টুডেন্ট দিলাম, এটা বলতে। আমি বললাম তা কি বলে স্টুডেন্ট? তারা তো অনেক খুশি স্যার। আমি বললাম তাহলে আপনার কি অবস্থা? স্যার আমার অনেক সব হয়েছে। তো আপনাদেরও অনেক সব হবে, সমস্যা নাই। তো যাই হোক, এখন আমরা একটু আর একটা উদাহরণ দিই, একটা প্রবলেম নিয়ে কথা বলি। প্রবলেমটা পেয়ে যাবেন বিচার প্রক্রিয়া পেজ নাম্বার 92, লাস্ট প্যারা, তৃতীয় সংস্করণের, চতুর্থ সংস্করণে 105টা পেজ হবে, একটু খুঁজে নেবেন। প্রবলেমটা হচ্ছে, একজন ব্যক্তি ছিলেন, এই ব্যক্তি নাম হচ্ছে এ নামক একজন ব্যক্তি ছিলেন। এ নামক ব্যক্তি বি নামক একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করছে। এই বি হচ্ছে এই সম্পত্তিটার বর্গা চাষি, বর্গা চাষি। তাহলে বি হচ্ছে এই সম্পত্তিটার বর্গা চাষি। এখন এ যে মামলাটা করছেন, এই বর্গা চাষি তার চাষাবাস করার জন্য যে টাকা দিতেন সেই টাকাটা অনেক দিন দিচ্ছে না। এখন এই একটা টাকা আদায় করার জন্য মামলা করছেন, এই যে বর্গা চাষির কাছ থেকে টাকা আদায় করার জন্য মামলা করছেন। একটা মামলা হইল এ ভার্সেস বি। কিসের জন্য মামলাটা হইলো? এই বর্গা চাষির কাছ থেকে টাকা আদায় করতে চাচ্ছে। এখন এই মামলায় আদালত এর পক্ষে সিদ্ধান্ত দিল। এর পক্ষে কি দিল? সিদ্ধান্ত দিল। তাহলে এই মামলার বিচার্য বিষয় ছিল যে, এই কি বিচার্য ছিল? যে এই বর্গা চাষের টাকা পাওয়ার হকদার কিনা, পাওয়ার হকদার কিনা, এটা ছিল বিচার্য বিষয়।
সেম কিছুদিন পরে বি একটা মামলা করলো, বি এবার এই যে সম্পত্তিটা আছে এই সম্পত্তির বি ভার্সেস এ এই মামলায় সম্পত্তির সত্ত্ব দাবি করে মামলা করে বসলো। কি দাবি করে মামলা করলো? সত্ত্ব। এখন এই মামলার বিচার্য বিষয় হচ্ছে যে বির সম্পত্তিতে সত্ত্ব আছে কিনা। তাহলে দেখেন দুইটা যে মামলা হইল, নাটোরের মানুষ আরিফ সাহেব কি নাটোরের মানুষ নাকি? নাটোরের মানুষ আরিফ সাহেব নাকি? ভালো বলতেছেন যে। তাহলে দেখেন এই যে মামলাটা হইল, এই মামলায় প্রথম মামলার বিচার্য বিষয় বর্গা টাকা পাওয়ার হকদার কিনা এ, পরের মামলায় বি সম্পত্তির সত্ত্ব আছে কিনা, সম্পত্তিতে সত্ত্ব আছে। এখন দেখেন দুইটা মামলার বিচার্য বিষয় আলাদা। তাহলে রেট জুডিকাটা কি এই ক্ষেত্রে প্রয়োগ হবে? রেট জুডিকাটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বিচার্য বিষয় একই হতে হবে, অথবা পূর্বের মামলায় এই বিচার্য বিষয়টার গঠন করা যেত বা উচিত ছিল এই রকমের অবস্থায় থাকতে হবে। তাহলে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে এই সেকেন্ড যে মামলাটা আছে, সেকেন্ড মামলাটা কি রেট জুডিকাটা দ্বারা বাড়িতে হবে কিনা? আরিফ সাহেব আপনিও নাটোরের লোক, ওকে, দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আপনারা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চান উপরের নাম্বারে যোগাযোগ করবেন। আগামীকাল বিকাল 3:30 অফলাইন ক্লাস আছে, ফ্রি ক্লাস। আপনারা যারা অফলাইনে যুক্ত হতে চান তারা যোগাযোগ করবেন, চলে আসবেন আগামীকাল বিকাল 3:30 লিখিত ক্লাস ফৌজদারি কার্যবিধি পড়াবো। আর আপনারা যারা আমাদের সাথে প্রিলি লিখিত অথবা যে কোনো ব্যাচে যুক্ত হতে চান উপরের নাম্বারে যোগাযোগ করবেন। আজকে থেকে আপনাদের রিটেন প্যাকেজের প্রথম ক্লাস এবং এই ক্লাসটা উন্মুক্ত। আপনারা এই ক্লাসটাকে যাচাই ক্লাস হিসেবে বিবেচনা করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। উপরের নাম্বারে রেগুলার ক্লাস হবে, নোট, মডেল টেস্ট, এক্সামের আগ পর্যন্ত ক্লাস সব কিছু থাকছে। অফলাইনে যারা করতেছেন আগামীকাল চলে আসেন, ওকে। তাহলে এটা রেট জুডিকা দ্বারা বাড়িতে হবে কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আপনারা যদি না জানা থাকে, একদম সঠিক। ও নাটোরের মানুষ বলো, সব নাটোরের মানুষ এইখানে নাকি? আচ্ছা, ওকে, তাহলে দেখেন হবে না, ওকে। তাহলে এইটা বলছেন সাধারণ সেন্স হবে না, কিন্তু আপনাদের পরীক্ষায় যখন প্রশ্ন দিবে তখন তো সাধারণ সেন্সে প্রশ্ন দিবে না, অসাধারণ সেন্সে প্রশ্ন দিয়ে দিবে, তাই না? তারা চাইবে। এবং আমি আবারও বলি যে আপনারা যারা এইবার এর পরবর্তী লিখিত এক্সাম দিবেন তারা সর্বোচ্চ প্রস্তুতিটা নেন, সর্বোচ্চ ভালো প্রস্তুতিটা নেন। কেন? পরের বার এক্সাম কিন্তু খুব হার্ড হবে, বলে দিলাম। আচ্ছা দেখেন এখন এইটা বাড়িতে হবে কিনা। হ্যাঁ, এটা রেট জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। কেন বাড়িতে হবে একটু মাথা খাটান। যে আমি যখন একজন ব্যক্তিকে বর্গা চাষি বানাবো, যখন একজন ব্যক্তিকে আমি বর্গা চাষি বানাবো তখন আমার কি হতে হবে? মালিক হতে হবে। তাহলে আমি বর্গা চাষের টাকা পাওয়ার অধিকারী কিনা এই প্রশ্নটা যখন আমি তুলবো তখন ইনডাইরেক্টলি প্রশ্নটা হচ্ছে আমার সত্ত্ব আছে কিনা। যদি আমার সত্ত্ব না থাকে তাহলে তো আমি বর্গা চাষের টাকা পাবো না। তাহলে এই যে বিষয়টা এখানে আদালত বর্গা চাষের পাওয়ার অধিকারী এইটা একে অধিকারী মর্মে ঘোষণা করেছে, বা অধিকারী হিসাবে তাকে কি করেছে? সিলেক্ট করেছে। তাহলে যেহেতু তাকে অধিকারী হিসাবে ঘোষণা করেছে, দ্যাট মিনস আদালত তার সত্ত্বের স্বীকৃতি দিয়েছে। তাহলে সত্ত্বের প্রশ্নটা এই পূর্বের মামলায় নিষ্পত্তি হয়ে গেছে। পরবর্তীতে এই বিষয় নিয়ে আবার মামলা চলবে না, যদিও ডিরেক্টলি এটা নিষ্পত্তি হয় না, কিন্তু ইনডিরেক্টলি নিষ্পত্তি হয়ে গেছে। কারণ এখানে তার সত্ত্বের প্রশ্নটা কি হয়ে গেছে? নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে যেহেতু এখানে তার সত্ত্বের প্রশ্নটা নিষ্পত্তি হয়ে গেছে, সুতরাং পরের যে মামলাটা আছে সেই পরের মামলাটা এই ক্ষেত্রে আর কি করবে না? চলবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা? আরো বোঝা লাগলে আপনারা দেখে নেবেন বিচার প্রক্রিয়ার পেজ নাম্বার 92 যে লাস্ট যে অংশটা আছে সেই অংশটা এই প্রবলেমটা দেওয়া আছে, এই বিষয়টা নিয়ে আলাপ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আর একটা এক্সাম্পল দেখব, এরপর আমরা একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে? এক্সাম্পলটা হচ্ছে আমরা একটা নামজারি করতে গেলাম। ঠিক আছে? কি করতে গেলাম? একটা নামজারি। এই নামজারি করতে গেলাম, নামজারি করার সময় নামজারি যেটা করে এসিল্যান্ড সাহেব, এই এসিল্যান্ড সাহেব তিনি একটা কাজ করলেন যে তিনি বলে দিলেন একটা মামলায়, তিনি বলে দিলেন নামজারির মামলায় বললেন যে এর সত্ত্ব নেই, সুতরাং তিনি নামজারি খারিজ করে দিলেন, এই আবেদনটাকে খারিজ করে দিলেন। জিনিসটা বুঝতে পেরেছেন? তাহলে এসিল্যান্ড বললেন যে এ নামক ব্যক্তি একটা নামজারির আবেদন করছেন, এই নামজারির আবেদনে বলছে যে এর সত্ত্ব নাই। তাহলে এর যেহেতু সত্ত্ব নাই সুতরাং হচ্ছে এই নামজারির আবেদনটা খারিজ।
তাহলে নামজারির মামলা কি করে দিল, সত্য নাই বলে দিল। এবং এই নামজারির আবেদনটা তিনি করেছেন বির বিরুদ্ধে। এখন এ পরবর্তীতে একটা মামলা, নামজারিরও কিন্তু একটা মামলা বলে, এটা কিন্তু একটা মামলা বলে, নামজারির মামলা বলে, মিউটেশন কেস বলে। কি বলে? মিউটেশন কেস, নামজারি। আচ্ছা, বইটার নাম বিচার প্রক্রিয়া, বিচারপতি হামিদুল হক স্যারের লেখা। তাহলে এরপরে এ আবার একটা মামলা করলেন, এ ভার্সেস বি। এই মামলায় এ বললেন তার সত্যের ঘোষণা চাইলেন। কি চাইলেন? সত্যের ঘোষণা। এখন বি খুব বুদ্ধিমান লোক, তার আইনজীবী আরও বুদ্ধিমান। তারা এই নামজারির যে খারিজ হয়েছে এই যে আদেশটা আছে, এই আদেশটা এসে আদালতে হাজির হয়ে বললেন যে মামলাটা রিজেকশন অফ প্লেন করে দেন, কারণ মামলাটা রেড জুডিকাটা দ্বারা বাড়িত। কি দ্বারা বাড়িত? মামলাটা রেড জুডিকাটা দ্বারা বাড়িত। তাহলে যেহেতু রেড জুডিকাটা দ্বারা বাড়িত, সুতরাং এই মামলাটা কি হয়ে যাবে? রিজেকশন অফ প্লেন হয়ে যাবে, অর্থাৎ মামলাটা রিজেক্ট হয়ে যাবে। অর্ডার 7 রুল 11 অনুযায়ী রিজেক্ট হয়ে যাবে। কেন? এখানে তো বলছে সত্য নয়, আবার তিনি সত্যের মামলা করছে, সেম পক্ষ। তাহলে এই মামলাটা কি আসলে রেড জুডিকাটা দ্বারা বাড়িতে হবে? পেয়ে যাবেন বিচার প্রক্রিয়া 3য় সংস্করণ, পেজ নাম্বার 91। ঠিক আছে, কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন যে পরবর্তী যে মামলাটা আছে এটাকে রেড জুডিকাটা দ্বারা বাড়িতে হবে? আচ্ছা, আবারও বলি, আপনারা যারা যুক্ত হয়েছেন, যারা শেষে যুক্ত হয়েছেন, শুরু থেকে ক্লাসটা করে নেবেন। আর আপনাদের ক্লাস আমরা যে আমাদের যে লিখিত ব্যাচের যেটা প্রথম ক্লাস 90 ডেজের যে টার্গেট চ্যালেঞ্জ প্যাকেজ, আমাদের বাইরে কিছুই পড়তে হবে না। উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। নোট, মডেল টেস্ট, এক্সামের আগ পর্যন্ত ক্লাস সহ একটা কমপ্লিট প্যাকেজ, সব কিছু থাকছে এই প্যাকেজে। এবং আপনাদের একটা স্পেশাল জিনিস থাকবে, যেটা হচ্ছে সম্ভাব্য প্রশ্নপত্র। ঠিক আছে, যেটা অনেক মেধা খাটিয়ে বানানো, এবং এর বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না। আপনি পরীক্ষার হলে যাওয়ার আগেই আপনি পরীক্ষার কোশ্চেন আউটের মতো ইনশাল্লাহ সম্ভাব্য প্রশ্ন দিয়ে। তো সুতরাং হচ্ছে আপনারা যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করবেন, যারা একটা সঠিক গাইডলাইন খোঁজে। আপনারা অনেকে আছেন এখানে, আমাদের প্রিলি বন্ধুরা আছেন, প্রিলিতে পড়েন, কিছু বন্ধুরা আছে যারা রিটেনে অলরেডি ভর্তি হয়েছেন। আপনাদের যে সকল বন্ধুরা আছে যারা একটা সঠিক গাইডলাইন খোঁজে, অলরেডি দেখেন আরিফ ভাই কিন্তু তার বন্ধুদেরকে বলেছে, এরকম যারা আছেন তাদেরকে বলার অনুরোধ রইল। হ্যাঁ, আচ্ছা, এটাও আপনার কোশ্চেন যে স্যার মূল্য কত টাকা, কি কোশ্চেন করতে হয়, কি কোশ্চেন না করতে হয়, এটা আপনাদের আগে জানতে হবে আইনজীবী হওয়ার আগে। ঠিক আছে, তাহলে কোন সাক্ষ্য প্রয়োজন? ও আচ্ছা, তাহলে যে বিষয়টা বললাম, তাহলে এইটা বাড়িতে হবে কি না? আচ্ছা, তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে একটা মামলা হওয়ার ক্ষেত্রে যে এইটা আসলে কোনো মামলার মধ্যেই পড়ে না, এটা দেওয়ানি মামলার মধ্যেই পড়ে না। এবং এসিল্যান্ডের এই সত্য আছে কি নাই এই মর্মে ঘোষণা দেওয়ার বা আদেশ দেওয়ার তার কোনো ইখতিয়ার নাই। অর্থাৎ এসিল্যান্ডের এই কাজটা তো মামলার মধ্যে পড়ে না, এক। আর দ্বিতীয় হচ্ছে এই যে আদেশটা দেওয়া, এই আদেশ দেওয়ার তার কোনো ইখতিয়ার নাই। তাহলে তিনি ইখতিয়ার বহির্ভূত একটা আদেশ প্রদান করেছেন। যেহেতু তিনি ইখতিয়ার বহির্ভূত একটা আদেশ প্রদান করেছেন, এই কারণে পরবর্তী মামলাটা চলবে। অর্থাৎ তার যেহেতু এটা কোনো মামলা মোকদ্দমার মধ্যে পড়তেছে না, যে আমরা দেওয়ানি মোকদ্দমার মধ্যে, দ্বিতীয় হচ্ছে তিনি এমন একটা বিষয় আদেশ দিয়েছেন যেটা তার কি নাই, ইখতিয়ার নাই। সুতরাং পরবর্তীতে এই যে বিষয় আছে সত্যের ঘোষণা নিয়ে, সত্যের ঘোষণা নিয়ে মামলা চলবে। এখন যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে, যেটাকে আমরা বলছি, আমরা যখন রেড জুডিকাটার দ্বারা যদি কোনো বারিত হয়, এই বারিত হলে বিবাদী এই দাবিটা তোলে কি? বাদী তোলে না, এই দাবিটা তুলবে বিবাদী। তাহলে বিবাদী যে দাবিটা তুলবে, এই দাবিটা তিনি তুলবে কোন কিসের আন্ডারে আবেদন করে? আমার কোশ্চেনটা হচ্ছে রেড জুডিকাটা, ধরেন আপনার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে, এই মামলাটা রেড জুডিকাটা দ্বারা বাড়িত আপনি বলতে চাচ্ছেন, তাহলে আপনাকে তো একটা আবেদন দিতে হবে। তাহলে এই আবেদনটা আপনি কত অর্ডারের কত রুল অনুযায়ী দিবেন? এই আবেদনটা দেওয়া হয় অর্ডার 7 রুল 11 অনুযায়ী এই আবেদনটা দেওয়া হয়। অর্থাৎ রিজেকশন অফ প্লেইন্টের আপনি একটা আবেদন করেন। এখন এই আবেদনটা যে করলেন, এই আবেদনের প্রেক্ষিতে কি কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়? এটা বিশ্লেষণমূলক প্রশ্ন আকারে এভাবে আসতে পারে যে রেড জুডিকাটার বিষয়টা নিষ্পত্তির ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের প্রয়োজন আছে কিনা ব্যাখ্যা করুন। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে রেড জুডিকাটা নিষ্পত্তির ক্ষেত্রে কখনো কখনো সাক্ষ্যর প্রয়োজন হতে পারে। যেমন
যদি মামলার বাদী দাবি করে, যিনি দাবি আছেন তিনি যদি দাবি করলেন যে এই যে পূর্ববর্তী যে মামলা এটা প্রতারণার মাধ্যমে ডিক্রি লাভ করেছেন, অথবা পূর্ববর্তী মামলার তার বিরুদ্ধে তিনি বিবাদী ছিলেন, তার কাছে সমন গোপন করে তিনি ডিক্রি লাভ করেছেন, তখন আদালত এই বিষয় নিয়ে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে পারে। তাহলে জিনিসটা বুঝতে পেরেছেন যে সবসময় যে অর্ডার 7 রুল 11 অনুযায়ী যদি আপনি রেট জুডিকাটার কারণে মামলাটা বারিত হয়েছে মর্মে রিজেকশন অফ প্লেন চান, তাহলে সব ক্ষেত্রে যে আপনার সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন আছে ব্যাপারটা এমন নয়। কিছু কিছু ক্ষেত্রে গ্রহণ করা প্রয়োজন হয়, যে ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ না করে এমন একটা ইস্যু তৈরি হলো যে ক্ষেত্রে এই ইস্যুটা নিষ্পত্তি না করে আদালত সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন সেই ইস্যুটা সেই বিষয়ের উপর বিচার্য বিষয় গঠন করবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এ নামক একজন ব্যক্তি বাদী আছে, বি বিবাদী, বি দাবি করলো যে এই মামলাটা রেট জুডিকাটা দ্বারা বারিত, এ বললো যে না, পূর্বে যে আমাদের মধ্যে মামলাটা নিষ্পত্তি হয়েছিল এই মামলায় আমার কাছ থেকে সমন গোপন করে হচ্ছে উনি ডিক্রি লাভ করেছেন। কি করেছেন? সমন গোপন করে ডিক্রি পেয়েছেন, একতরফা ডিক্রি পেয়েছেন সমন গোপন করে, এটা করলো। এখন দেখেন এই সমন গোপন হয়েছে কি হয় নাই, এই আদালতকে এই জায়গায় বসে বলার সুযোগ আছে, তার সাক্ষ্য প্রমাণ নিতে হবে না? তখন তিনি এই দাবির প্রেক্ষিতে অর্থাৎ বাদীর দাবি বিবাদীর দাবি বাদীর প্রত্যাখ্যানের ভিত্তিতে একটা বিচার্য বিষয় গঠন করবেন। এই বিচার্য বিষয় গঠন করে তার উপর সাক্ষ্য নেবেন, সাক্ষ্য নিয়ে তারপর আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই কারণে রেট জুডিকাটাকে বলা হয় যে রেট জুডিকাটা যে নীতিটা এটা আইন এবং ঘটনার একটা সংমিশ্রণ। এই কারণেই রেট জুডিকাটাকে বলা হয়, কারণ রেট জুডিকাটার যে কনসেপ্টটা এই কনসেপ্টটা ঘটনার উপর নির্ভর করে এবং এটা আইন এবং ঘটনার একটা কি সংমিশ্রণ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা? রেট জুডিকাটা থেকে যে কনসেপ্টগুলো বললাম, এই কনসেপ্টগুলো যে উদাহরণ দিয়ে বললাম, যে প্রবলেমগুলো দিয়ে বললাম, সেই প্রবলেমগুলো আর এই কনসেপ্টগুলো পড়লে আশা করি আপনার 100% প্রিপারেশন কমপ্লিট হবে। এখন আমরা রেস সাব জুডিস নিয়ে কথা বলবো, আপনারা একটু জানাবেন। অলরেডি আমরা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ক্লাস নিয়ে ফেলেছি। রেস সাব জুডিস আজকে পড়বো কিনা, অনেক মজার জিনিস আছে রেস সাব জুডিসে। স্পেশাল সুটের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ হয়, অ্যানালগাস ট্রায়ালের ক্ষেত্রে প্রয়োগ কিভাবে হয়, ঠিক আছে? তাহলে আপনারা একটু জানাবেন। আমরা একটু রিপিট করব, আমরা যে বিষয়গুলো আজকে দেখেছি সেগুলো একটু রিপিট করব। আপনারা জানিয়ে ফেলবেন ক্লাসটা কেমন লাগলো, আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো, তারপর আমরা রেস সাব জুডিস দেখবো। তাহলে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আপনারা একটু জানাবেন এখন পর্যন্ত আপনাদের ক্লাসটা কেমন লাগলো, এবং আমি ক্লাসটা একটু রিপিট করবো, অর্থাৎ যে বিষয়গুলো পড়েছি সেটা একটু মেমোরাইজ করবো। আর আপনাদের বলবো আপনারা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চান, অফলাইনে যুক্ত হতে চান, উপরের নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের যে সকল বন্ধু আছে যারা আমাদের একটা সঠিক গাইডলাইন খোঁজে, আপনি যদি মনে করেন যে আমরা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য ক্যাপাবল, তাদেরকে একটু আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিবেন। এবং হচ্ছে আপনাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের কারো রেফারেন্স আসলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। ওকে, তাহলে আপনারা একটু জানিয়ে ফেলবেন কেমন ক্লাস কেমন লাগলো। মিলন কমেন্ট করেছেন আপনার ক্লাস অসাধারণ, ভালো লাগে। জিতু সাহেব আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, একটু জানিয়ে ফেলবেন ক্লাসটা কেমন লাগলো। আমরা একটু রেট জুডিকাটা নিয়ে কথা বলবো, যেগুলো নিয়ে অলরেডি কথা বলেছি। ওকে, থ্যাংক ইউ, ভেরি নাইস বলেছেন রাসেল। জানিয়ে ফেলবেন ক্লাস কেমন লাগলো, জানিবেন। ক্লাস মঞ্জুর বলেছেন, কমেন্ট করেছেন ক্লাস কেমন লাগলো, জ্বালিয়ে ফেলবেন দ্রুত। আমরা যে প্রথমেই এসে বলেছিলাম যে আমাদের বাইরে কিছুই পড়তে হবে না, এবং আপনাদের ক্লাসের অনুভূতিটা আমরা জানতে চাই, ক্লাস করে অনুভূতিটা অসাধারণ বলেছেন মিলন। ওকে, তাহলে আমরা একটু বলি, আপনারা একটু জানিয়ে ফেলবেন ক্লাসটা কেমন লাগলো। ওকে, তাহলে দেখেন যে বিষয়টা বললাম, আজকে আমরা একটা সাজেশন দিয়েছি, তারপর আমরা বলেছি রেট জুডিকাটা এবং রেস সাব জুডিসের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি যে কি পড়তে হবে। তারপর আমরা রেট জুডিকাটায় ঢুকেছি, দেখেছি রেট জুডিকাটা কাকে বলেছি একটা মামলা যদি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় তাহলে এই বিষয় নিয়ে আবার মামলা চলবে না। দ্বিতীয় বলেছি এটা শর্ত কি শর্ত পূরণ করতে হয়, বলছি একটা মামলা নিষ্পত্তিকৃত হতে হবে, চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত হবে, ইখতিয়ার সম্পন্ন আদালত দ্বারা নিষ্পত্তিকৃত হতে হবে, একই পক্ষ থাকতে হবে, একই বিচার্য বিষয় থাকতে হবে, এবং একই সত্ত্বের আন্ডারে মামলা হতে হবে, আন্ডার সেম টাইটেল। এবং সত্য বলতে আমরা বুঝেছি স্বার্থ। একই পক্ষ কারা, চূড়ান্তভাবে নিষ্পত্তি কার বলতে কি বুঝে, এই যে কনসেপ্টগুলো আছে এইগুলো আমরা শিখেছি। যদি পক্ষদের মাধ্যমে কেউ স্বার্থ লাভ করে তিনি একই পক্ষ হবে কিনা, উত্তরাধিকার একই পক্ষ হবে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করেছি বা আলাপ করার চেষ্টা করছি। এরপর আমরা দেখেছি যে কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা কি, এবং এই কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা আরেকটা দেখেছি অর্ডার রুল 5টা, সরি ব্যাখ্যা নাম্বার 5 দেখেছি, যে দাবিটা আপনি করেছেন আদালত মঞ্জুর করেন তার ক্ষেত্রে প্রতিকারটা হবে কি। এরপর আমরা আলাপ করেছি যে মামলাগুলো কন্টেস্টেড মামলা না, নন কন্টেস্টেড মামলা, যেমন আপনার মামলা খারিজ, এই ক্ষেত্রে রেট জুডিকাটা প্রয়োগ হয় কিনা।
একতরফা ডিগ্রির ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয় কিনা, আপর ডিগ্রির ক্ষেত্রে রেট জুডিকাটা প্রয়োগ হয় কিনা, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। এরপর আমরা দেখলাম একটা মামলা কিভাবে ইমপ্লাইড নিষ্পত্তি হতে পারে। একটা মামলা কিভাবে পূর্বের মামলায় সরাসরি কিছু নাও বলা থাকলেও কিভাবে ইমপ্লাইডলি ওইটা বলা আছে এবং এইটা কিভাবে রেট জুডিকাটার ক্ষেত্রে প্রয়োগ করা যায় সেইটা আমরা দেখেছি। এরপর আমরা দেখেছি যে সকল ক্ষেত্রে কারো এখতিয়ার নাই, এই এখতিয়ারবিহীনভাবে যদি কাজ করে তাহলে এটার ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয় কিনা। এরপর আমরা যে বিষয়টা দেখেছি সহবিবাদীর ক্ষেত্রে কখন রেট জুডিকাটা প্রয়োগ হয়, কখন রেট জুডিকাটা প্রয়োগ হয় না, সেই বিষয়টা আমরা আলাপ করেছি। এবং সর্বশেষে আমরা আলাপ করেছি যে রেট জুডিকাটার বিষয় নিষ্পত্তি করতে হলে কখন আপনার সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়, কখন সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় না, আদালত কি এই বিষয়ের উপর শুধুমাত্র বিচার্য বিষয় গঠন করতে পারে কিনা। এবং প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে রেট জুডিকাটার আন্ডারে যদি আপনি কোনো আবেদন দিতে চান বিবাদ হিসেবে, তাহলে আবেদনটা আপনি কোথায় দেবেন, এই বিষয়গুলো আমরা দেখেছি। আপনারা এখনো প্রায় 150 জন স্টুডেন্ট আমাদের সাথে আছেন লাইভে। আমরা অলরেডি 1-1.5 ঘন্টা কাছাকাছি ক্লাস নিচ্ছি, সুতরাং আজকে ক্লাস এখানে শেষ করবো। এর আগে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো। এর আগে বলবো, আপনারা যারা আমাদের সাথে লিখিত প্যাকেজে যুক্ত হতে চান অনলাইনে এই নাম্বারে, অফলাইন আগামীকাল বিকাল 3:30টায়, যারা ঢাকার মধ্যে আছেন, ফার্ম গেটের আশেপাশে আছেন, মিস করবেন না আগামীকাল বিকাল 3:30টায়। এবং পড়াবো সিআরপিসির একটা সাজেশন দিব, একটা মডেল ক্লাস পাবেন ইনশাল্লাহ। আর আপনারা যারা প্রিলিতে যুক্ত হতে চান, প্রিলির একটা 30 ডেজের টার্গেটেড ব্যাচ চলতেছে। রিটেন যারা যুক্ত হতে চান 90 ডেজের একটা টার্গেটেড ব্যাচ, এবং এর বাইরে আমাদের বাইরে কিছুই পড়তে হবে না। নোট, মডেল টেস্ট, এক্সামের আগ পর্যন্ত ক্লাস, এবং আমরা কিন্তু ক্লাস বন্ধ রাখি না, আমাদের স্টুডেন্টরা আছে, যতদিন এক্সাম না হবে ততদিন ক্লাস চলবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আপনাদের একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আপনাদের যে সকল যারা ইতিমধ্যে ভালো করেছেন, অথবা আপনাদের আমাদের ক্লাস যাদের ভালো লাগে তাদের বন্ধুদের বলার অনুরোধ রইল যারা একটা সঠিক গাইডলাইন খুঁজে। ওকে, প্রদীপ কুমার বর্মন নাইস ক্লাস বলেছেন, প্রদীপ কুমার বর্মন। ওকে, সাইফুল ভাই বলেছেন অসাধারণ, ফারুক ভাই অসাধারণ, ফারুক ভাই থ্যাংক ইউ। জাহিদ অনেক ভালো লাগছে, অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ। অনেক সুন্দর বলেছেন আরিফ। এরপরে নাইস কমেন্ট করেছেন ইউসুফ বলেছেন এক্সেলেন্ট ক্লাস। ওকে, আপনারা কমেন্টে জানাবেন। আমরা যে প্রথম বলেছিলাম যে আপনাদের প্র্যাকটিক্যাল এবং প্রবলেম বেসড, অর্থাৎ বর্তমান যে প্রশ্ন প্যাটার্ন বেসড আমরা একটা ক্লাস নিব, আমরা কি সেটা নিতে পেরেছি? বা আপনাদের কি মনে হয় যে আমাদের এই ক্লাসে 100% এই টপিকটার যে সকল প্রশ্ন আসতে পারে সব কিছু কভার করা সম্ভব হয়েছে? প্র্যাকটিক্যাল এবং প্রবলেম বেসড আমরা ক্লাসটা হয়েছে কিনা একটু জানিয়ে ফেলবেন। ওকে, ইলিয়াস হোসেন খুব সুন্দর, থ্যাংক ইউ। এরপরে কমেন্ট করেছেন নাহিদা আপু, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। চম্পা আলহামদুলিল্লাহ, ওকে থ্যাংক ইউ চম্পা আপু। তন্নি খুব ভালো বলেছেন। আব্দুল হাদ বলেছেন স্যার আজকের হিসাব জুডিস পড়ানোর দরকার। আচ্ছা ঠিক আছে, পড়াবো না। কাউসার বলেছেন ভেরি নাইস স্যার, ক্লাস করলে ফেল করতাম না। আচ্ছা সমস্যা নাই, এখন থেকে করেন ইনশাল্লাহ। গঠনমূলক এবং বাস্তবিক সত্যি গুরুত্বপূর্ণ একটা ক্লাস অনুষ্ঠিত হয়েছে আজকে, থ্যাংক ইউ। অসাধারণ বলেছেন আলমগীর সাহেব, একদম সঠিক কথা। ওকে, বিথি রানী আজকে আর না ভাই, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, অসাধারণ বলেছেন। আচ্ছা, এরপর বলেছেন স্যার আমাদের লিখিত ক্লাস আবার কবে হবে? পেইড ক্লাস শিডিউল দিয়ে দিব। সুপার বলেছেন আজাদ, ওকে। ভাইবার ক্লাস আছে, আপনি যোগাযোগ করতে পারেন। শাহিন ধন্যবাদ স্যার, ওকে শাহিন ভাই। নাহিদা আপু ভাইয়া কালকে কি অনলাইন ক্লাস হবে? না, কালকে হবে না, আমি জানিয়ে দেবো। এরপরে দেখি কার কমেন্ট আছে। কোর্স ফি কত ইনবক্স করবেন? আপনি তো জানেন কোর্স ফি কত, এইখানে আসে আবার জিজ্ঞেস করতেছেন ঘটনাকে। ইয়োর টিচিং মেথড ইজ এক্সেলেন্ট। হাফিজ ভাই অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর ক্লাস বলেছেন। আচ্ছা, আমরা যেটা জানতে চেয়েছি, আমরা যেটা বলেছিলাম যে প্রবলেমেটিক এবং প্র্যাকটিক্যাল বেস যে আমরা প্রস্তুতিতে নিতে চাচ্ছি, এই ক্লাসে কি সেটা কভার হয়েছে কিনা? চমৎকার ক্লাস হয়েছে, আপনার জন্য দোয়া। রবিউল ইসলাম 30 ডেজ 30 দিনের টার্গেটেড ব্যাচ প্রিলির জন্য, এটা রিটেনের জন্য না, রিটেনের জন্য যেটা সেটা 90 ডেজের একটা টার্গেট ব্যাচ। ওকে, নাহিদা থ্যাংক ইউ জানিয়েছেন। ওকে, মিরাজ এক্সেলেন্ট ক্লাস, নাইস ক্লাস বলেছেন, দ্রুত জানিয়ে ফেলবেন। ওকে, সাইদুর রহমান মোল্লা থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ওকে স্যার, আপনার নোটবুকে ক্লাসের লেকচারের মতো করে লেখা, এগুলোর কোনো উত্তর নাই, ঠিক আছে। ওকে ঠিক আছে, আপনারা যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ স্যার আপনার ক্লাস খুব ভালো লাগলো। রফিকুল ইসলাম থ্যাংক ইউ। অন্যরা একটু জানিয়ে ফেলবেন আসলে কি প্র্যাকটিক্যাল এবং প্রবলেম বেসড আমরা পড়াইতে পেরেছি কিনা। ইফেক্টিভ ক্লাস জ্যোতিকান, যে উত্তর চাই সেই উত্তর দিবেন, পরীক্ষায় যে উত্তর চাই সেই উত্তর স্যার, অন্য উত্তর দিলে ফেল, ঠিক আছে। তাহলে আমরা আসলে প্র্যাকটিক্যাল এবং প্রবলেম বেসড, এবং আপনি কি মনে করেন যে আমরা কি 100% কভার করতে পেরেছি? এখন যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্রশ্ন প্যাটার্নের
পড়াশোনাটা আমাদের হয়েছে কিনা, 100% হয়েছে না, কত পার্সেন্ট হয়েছে, 90, 80 নাকি 70, মতামত জানান যে কত পার্সেন্ট আপনার মনে হয় যে আমরা ইফেক্টিভলি পড়াইতে পারছি। এই যে আমাদের বর্তমানে যে প্রশ্ন প্যাটার্ন আছে সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী, দ্যাটস দ্য কোয়েশ্চেন, জানিয়ে ফেলবেন কত পার্সেন্ট, 100% গুড নাকি হচ্ছে নাইস ক্লাস বলেছেন, নাইস ক্লাস বলেছেন আব্দুল হামিদ খান। ওকে, থ্যাংক ইউ। আবারও বলবো আপনাদের 100% গঠনমূলক বাস্তবিক, থ্যাংক ইউ, 100% একটা কমেন্ট এসেছে গঠনমূলক এবং বাস্তবিক। আচ্ছা, তাহলে আবারও বলবো আপনারা যারা আমাদের সাথে লিখিত একটা কমপ্লিট প্যাকেজে যুক্ত হতে চান তারা আর দেরি করবেন না, 6-7 বার না একবার খুব ভালো করে পড়েন ইনশাল্লাহ। উপরে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করেন। লিখিত ফেল করেছি, কষ্টে আছি, মনোবল হারিয়ে ফেলেছি, কী করবো বুঝতে পারছি না। যদি অন্য কোনো প্রফেশন থাকে তাহলে এই প্রফেশনের আসার দরকার নেই, আর যদি অন্য কোনো প্রফেশন না থাকে, এটা কি যদি ভালোবাসেন তাহলে এই প্রফেশনে নিয়ে আসেন, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আজকে এখানেই, নেক্সট কোনো সেশনে আবার দেখা হবে। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের নেক্সট ক্লাসের যে শিডিউল আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর আপনারা যারা অফলাইনে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে জানাবেন। যারা 96%, 98% কমেন্ট করেছেন, বাকি 2%, বাকি 4% কি সেটা আমাকে জানিয়ে দিবেন নিজ দায়িত্বে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।